হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের বায়োলজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সুমাইয়া আক্তার, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে এবং তোমাদের সাথে আজকে পুরোটা টাইম জুড়ে থাকবো তোমাদের বায়োলজি টিচার হিসেবে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আজকের পুরো বায়োলজি ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস হবে। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের সাথে অলরেডি আমার একটা ক্লাস হয়ে গেছে এবং যে ক্লাসটা ছিল ডিএনএ রেপ্লিকেশনের উপরে। অনেকে ক্লাসে ছিলে, আমরা খুব মজা করে ডিএনএ রেপ্লিকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত শিখেছিলাম এবং তোমাদের কোনো সমস্যা যদি এখনও থেকে থাকে তাহলেও কিন্তু আপুকে জানাতে একদম ভুলবে না। আজকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি চলে এসেছি ম্যালেরিয়া টপিকটার উপর একটা কম্প্যাক্ট ক্লাস নিয়ে। তোমরা অনেকে আমাকে বারবার বলছিলে যে আপু, ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র এটা বুঝতে কিন্তু আমাদের বেশ অসুবিধা হচ্ছে এবং মানবদেহের যে পার্টটা এইটা যেন একটু বেশি অসুবিধা তৈরি করে ফেলছে আমাদের। তো আমি কিন্তু তোমাদের যা সমস্যা সেইটার সলিউশন নিয়ে চলে আসার চেষ্টা করেছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো। তোমরা কিন্তু একা একা ক্লাস করবে না। ডিএনএ রেপ্লিকেশনের ক্লাসে অনেকে তোমরা একা একা এসে ক্লাস করে চুপি চুপি চলে গেছো। আমরা সবাই আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করার ট্রাই করব। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে ফাইজা তাসনিম আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে যুক্ত হয়েছে মরিয়ম নুসরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম নুসরাত। কেমন আছো তোমরা সবাই? এবং তোমরা আজকের ক্লাসটা কে কোন ডিস্ট্রিক্ট থেকে অথবা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ এটা কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, না হলে কিন্তু কমেন্ট সেকশনে পরবর্তীতে নিজেদের মধ্যে একটা মারামারি অবস্থা বেঁধে যাবে যে একা কেন ক্লাস করলি আমাকে না ডেকে। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের সাথে যুক্ত হয়েছে ইকবাল লিটন। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো এবং কোন কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো এটা কাইন্ডলি দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে লিখে জানাও। আমাদের ইকবাল লিটন লিখেছে সে ঢাকা সিটি কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা মরিয়মা, ওকে মরিয়মা, ওকে হ্যাঁ আমি ভুল পড়েছিলাম, খুবই সরি। আমাদের সাথে যুক্ত হয়েছে মরিয়মা নুসরাত। মরিয়মা নুসরাত সিলেট থেকে যুক্ত হয়েছে। তোমরা জিজ্ঞেস করছো আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমি চেষ্টা করব যে পুরো ব্যাপারটা তোমাদেরকে অনেক ইজিলি সিম্পলিফাইড ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিতে। তোমাদের কোনো অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই আপুকে লিখে জানাবে, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসে যাও, সামনে বইটা খুলে বসে যাও, তাহলে তোমার কিন্তু বুঝতে খুবই হেল্পফুল হবে ক্লাসটা। ইকবাল লিটন লিখেছে যে আপু আপনার কলেজ কি ছিল? আমি খুলনায় বড় হয়েছি, আমার কলেজ ছিল সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। আমাদের সাথে যুক্ত হয়েছে মোসাম্মদ তুবা। ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে আছি আপু। খুবই ভালো, আমরা ইতিমধ্যে অনেক মানুষকে পেয়ে গেছি আমাদের মধ্যে। ঠিক আছে, আমরা মনে হয় ক্লাসটা শুরু করে দিতে পারি, কি বলো? আমাদের ক্লাস টাইম অ্যাকচুয়ালি 3টায় ছিল, তোমাদের যাতে একটা মিনিটও নষ্ট না হয় এই জন্য কিন্তু আমরা আগে থেকেই চলে এসেছি। আমরা একদম 3টা বাজে আমাদের মেইন টপিকে চলে যাব। আচ্ছা, ম্যালেরিয়া জ্বর সম্পর্কে তোমরা কি জানো বলো তো? তোমাদের কি কারো নিজেদের অথবা তোমাদের কোনো আত্মীয় স্বজন কারো কি কখনো ম্যালেরিয়া হয়েছিল? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। মরিয়মা নুসরাত, তুবা, লিটন, তোমাদের কি কারো ম্যালেরিয়া জ্বর কখনো হয়েছিল অথবা তোমাদের কোনো রিলেটিভের কি ম্যালেরিয়া জ্বর কখনো হয়েছিল অথবা ডেঙ্গু হয়েছিল তোমাদের কারো? তোমরা তো অনেক সুস্থ সবল, তোমাদের কোনো ডেঙ্গুও হয় না, ম্যালেরিয়াও হয় না। জ্বর তো হয়েছে নাকি সবারই, নাকি সেটাও হয়নি? আমাদের সাথে যুক্ত হয়েছে মিরাজ হোসাইন। মিরাজ হোসাইনের নামটা আমার মনে আছে। ওর নাকি দুপুরবেলা ক্লাস করতে যে ঘুম আসে, আমি ওকে বলেছি যে তুমি নিজেও কফি নিয়ে ক্লাস করবে, আমাদের সবার জন্য কফি নিয়ে আসবে। চলে এসেছে আমাদের সাথে তানজিনা ইসলাম শান্তা। সবাইকে ওয়েলকাম করছি আজকের বায়োলজি ক্লাসে। আশা করছি তোমাদের সবার সাথে একটা সুন্দর বায়োলজি ক্লাস আমরা কমপ্লিট করতে পারবো। আমরা আমাদের মেইন পড়াশোনায় ঢুকে যেতে পারি, ঠিক আছে? দেখো, আমাদের এই চ্যাপ্টার বোটানির অধ্যায় 4, যেটা অণুজীব চ্যাপ্টার। কিন্তু আমরা কি আজকে পুরাটা পড়বো না? আমরা আজকে পুরাটা পড়বো না। আমরা কি পড়তে চাই? আমরা পড়তে চাই ম্যালেরিয়া পরজীবীর একটা স্পেসিফিক পোরশন, এবং এই স্পেসিফিক পোরশনটা যদি আমি তোমাকে বুঝিয়ে দিতে সক্ষম হই তাহলে আমি আশা করব যে বাকি পোরশনটা তোমরা নিজেরা পড়ে আসলে বুঝে নিতে পারবে।
তো দেখো প্রথমে আমি কিন্তু কথায় কথায় বলছি বারবার যে ম্যালেরিয়া পরজীবী, এরকম কিছু টার্ম আমি ইউজ করেছি, তাই তো? তো ম্যালেরিয়া পরজীবী যখন আমি বললাম তখন আমার প্রথম প্রশ্ন তোমাদের চলে আসে যে আপু ভাইরাস বলি, ব্যাকটেরিয়া বলি, ম্যালেরিয়া পরজীবী কেন? ভাইরাস পরজীবী তো বলি না, বা এরকমভাবে তো উল্লেখ করছি না। হ্যাঁ, তো ভাইরাসও কিন্তু আসলে বাধ্যতামূলক পরজীবী, ঠিক আছে? তো ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা পরজীবী কথাটা কেন ইউজ করছি? পরজীবী মানে যার বেঁচে থাকার জন্য অন্য কারো সাহায্য নিয়ে বাঁচতে হয়, মানে ওকে পেলে পোষে বড় করার জন্য অন্য একটা পোষক দরকার হয়। তো ম্যালেরিয়াকে কিন্তু এই জন্যই আমরা পরজীবী বলছি, কারণ ওকে পেলে পোষে বড় করার জন্য আমাদের দরকার হয় পোষক, ঠিক আছে? তো দেখো প্রথম পেজে খুবই হিজিবিজি একটু জিনিসপত্র তোমাদেরকে দেখাতে হচ্ছে, সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীতাত্ত্বিক অবস্থান সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তো জানতে হবে কেন? কারণ এই জিনিসটা না অনেক সময় আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, যে আমরা জানি সব কিছু, সব জীব যেগুলো আছে সবগুলোকে আমরা কিন্তু জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে আমরা ভাগ করি। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের এইটা আসলে একটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, যেটা হলো দেখো এটা হলো আমাদের কিংডম প্রোটিস্টার মধ্যে পড়ে এবং এটা সাব কিংডম প্রোটোজোয়ার মধ্যে পড়ে। তো অনেক সময় তোমাদেরকে বলবে যে ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়ার অন্তর্গত একটা পরজীবী, ঠিক আছে? তারপরে দেখো এখানে আছে আমাদের ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো আমরা দেখবো ম্যালেরিয়া যখন পড়তে যাব আমরা দেখবো যে পরজীবীর নামটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম ওভালি আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্পেসিসের নাম। এখানে যদিও আমরা 1, 2, 3, 4টা দেখতে পাচ্ছি, তোমরা কেউ যদি মেডিকেলে পড়তে আসো ওখানে এসে দেখবে 5টা আছে। তো যাই হোক তোমাদের বই অনুযায়ী এখন আমরা পড়াশোনা করব। তো এখানে দেখো জেনাস বা গণ নামটা কি? জেনাস বা গণ নামটা হচ্ছে প্লাজমোডিয়াম, আর বাকি এই যে ভাইভ্যাক্স, ওভালি, ফ্যালসিপারাম, ম্যালেরি এই জিনিসগুলো হচ্ছে স্পেসিস বা প্রজাতির নাম। তো এই জিনিসটা তোমরা একটু 2-3 বার যদি দেখো তাহলে কিন্তু হয়ে যাবে, এটা এমসিকিউতে তোমাদের লাগতে পারে। এখন দেখো এই যে আমরা বললাম জেনাসটা হচ্ছে প্লাজমোডিয়াম, এই ম্যালেরিয়ার যে পরজীবী সেই প্লাজমোডিয়াম যে জেনাস বা গণ এর মধ্যে প্রায় 60টা প্রজাতি বা স্পেসিস আছে, ঠিক আছে? কিন্তু এই 60টা প্রজাতির মধ্যে সবগুলাকে আমাদের জন্য ক্ষতিকর? সবগুলা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর না। আমাদের জন্য এই 60টা প্রজাতির মধ্যে মাত্র 4টা প্রজাতি বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ তৈরি করতে পারে। এই 4টার মধ্যেই আমরা কিন্তু একদম কাঁপাকাঁপি জ্বর শুরু হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো আমাদের এই যে 4টা ম্যালেরিয়ার প্রজাতি এটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া রাখতে হবে, এবং আমি তোমাদেরকে আজকে বলেও দিব যে কেন এদের রোগের নামগুলা এরকম, ঠিক আছে? আমরা প্রথমে সবাই আমার সাথে চেষ্টা করবে মানে মুখে মুখে উচ্চারণ করে পড়ার যে নামগুলো কি। প্রথমে আমাদের আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, সবাই উচ্চারণ করবে নিজে নিজে, ঠিক আছে? প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। তারপরে আছে প্লাজমোডিয়াম ওভালি, তারপর আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এবং একদম লাস্ট যে নামটা সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। তাহলে আমাদের 4টা নাম কি কি? প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ম্যালেরি। এখন দেখো কিছু বিস্তৃতের পোর্শন আছে যে এখানে কোনটা আসলে গ্রীষ্ম প্রধান অঞ্চলে বেশি পাওয়া যায়, কোনটা শীত প্রধান অঞ্চলে পাওয়া যায়, কোনটা নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে? তো এইটা লেস ইম্পর্টেন্ট, বাট তোমরা একটু জেনে থাকলে যে কোন এলাকায় আসলে কোনটা বেশি পাওয়া যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কলাম এখানে হচ্ছে রোগের নাম এবং জ্বরের প্রকৃতি। এই রোগের নামটা সবাই আমরা এদিকে ফোকাস করি। রোগের নামটা দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমরা যখন পড়ছি এটা রোগের নাম হচ্ছে বিনাইল টার্সিয়ান ম্যালেরিয়া। আমি তোমাদেরকে বেসিকটা ধরাই দেওয়ার চেষ্টা করব যে দেখো এখানে বিনাইন কেন বলছে। বিনাইন আমরা যেন প্যাথোলজি যখন পড়েছি আমাদের মেডিকেলে এসে তখন আমরা পড়েছি যে বিনাইন আর ম্যালিগন্যান্ট বলে 2টা টার্ম আছে। বিনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যে এটা আসলে ক্যান্সারকে বোঝায়। তো বিনাইন সেগুলোকে আমরা বলি ওরা হচ্ছে মোটামুটি সহজেই এটা আমরা কিওর করতে পারি, ঠিক আছে? কিন্তু ম্যালিগন্যান্টগুলো খুবই ডেঞ্জারাস।
তো এখানে যেহেতু বিনাইন, নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটা মানে তেমন একটা আমাকে ক্ষতি করতে পারবে না, মোটামুটি একটু ক্ষতি করবে, বাট আমি এটাকে কিওর করে ফেলতে পারবো। ঠিক আছে, গেল বিনাইন শব্দ বোঝা শেষ। এবার আসলো টার্সিয়ান। টার্সিয়ান কথাটার মানে কি? এটা কিসের উপর ভিত্তি করে আছে? এটা ভিত্তি করে আছে যে আমাদের যদি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে কেউ সংক্রমিত হয়, সেক্ষেত্রে আমাদের জ্বরটা কত সময় পর পর আসলে আসবে? 48 ঘন্টা পর পর আসবে। তার মানে যদি আমার ডে 1-এ, এটা হচ্ছে আমার জ্বরের ডে 1-এ আমার জ্বর আসলো, ঠিক আছে, ডে 2-তে আমার জ্বর চলে যাবে। এবার ডে 3 যেটা, 3-তে আমার আবার জ্বর আসবে। ঠিক আছে, তো টার্সিয়ান বলতে আমরা বুঝি হচ্ছে 3 নাম্বার দিন। ঠিক আছে, টার্সিয়ান বলতে আমরা বুঝি হচ্ছে 3 নাম্বার দিন। তো ডে 1-এ জ্বর আসবে, ডে 2-তে জ্বর থাকবে না, আবার 3 নাম্বার দিনে জ্বর আসবে। দেখো 48 ঘন্টা অন্তর। তার মানে দেখো এই যে আজকে 24 ঘন্টা, পরের দিন 24 ঘন্টা, 48 ঘন্টা, 3 নাম্বার দিনে জ্বর আসবে। টার্সিয়ান কথাটা আসছে হচ্ছে এই 3 থেকে। ঠিক আছে, তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া করে। কেন বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া? এটা কি তোমরা বুঝতে পেরেছো যে বিনাইন টার্সিয়ান মানে ওর 48 ঘন্টা মানে তৃতীয়তম দিনে জ্বর আসবে। ডেঙ্গু যাদের হয়, ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু এরকম মানে জ্বর একদিন আসে একদিন থাকে না, এটা হয় না। ঠিক আছে, ডেঙ্গুর ক্ষেত্রে কি হয়? ডেঙ্গুর ক্ষেত্রে হয় কি, জ্বর আসে তো আসতে তুমি ওষুধ খেলা, কমে গেল। কিন্তু ম্যালেরিয়ার ক্ষেত্রে কি হবে, তোমার আজকে জ্বর আসছে, কালকে তুমি সুস্থ, তারপরে দেখা যাবে আবার পরের দিন জ্বর আসছে। কিন্তু এটা ডিপেন্ড করে তোমার কতদিন পর পর জ্বর আসবে, এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কোন পরজীবী দ্বারা সংক্রমিত হয়েছো। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে গেছো, কানিজ ফেরদৌসি, আমাদের সাথে যুক্ত হয়েছে ইমতিয়াজ আবির, ওয়ালাইকুম আসসালাম, মরিয়মা নুসরাত, তোমরা বলেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই একটু ফিডব্যাক দিবে যাতে আমিও বুঝতে পারি যে তোমরা কতটুকু বুঝতে পারছো আমার ক্লাস থেকে। তারপরে আসো আমরা প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার দিকে যাই। এটা দেখো, এখানে যে জ্বরটা আসে এটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। কোয়ার্টান কথাটার মানে কি? কোয়ার্টান কথাটার মানে হচ্ছে চতুর্থ বা ফোর্থ। ঠিক আছে, ফোর্থ মানে কেমন? ফোর্থ মানে হচ্ছে তোমার ডে 1-এ জ্বর আসলো, ডে 2-তে তুমি সুস্থ, ডে 3-তে তুমি সুস্থ, এবার 4th নাম্বার ডেতে তোমার আবার জ্বর আসবে। তাহলে কোয়ার্টান মানে হচ্ছে প্রতি 72 ঘন্টা অন্তর অন্তর তোমার জ্বর আসবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। এরপর দেখো আমি আরো দুইটা আমাদের আছে, যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এইটার ক্ষেত্রে নামটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আমি তোমাদের একটু আগে বললাম যে হচ্ছে ম্যালিগন্যান্ট আমরা কখন বলি, যখন জিনিসটা আমাদের জন্য খুবই বেশি ডেঞ্জারাস। তো এই ফ্যালসিপারাম হচ্ছে এই সবগুলো প্রজাতির মধ্যে সব থেকে বেশি ডেঞ্জারাস। এখন তোমাদের প্রশ্ন আসবে যে কেন, ও কি এমন করে যে আমাদের জন্য এত বেশি ডেঞ্জারাস? তো আমাদের দেখো মস্তিষ্কের একদম মেইন যেই পার্ট, ধরো এই আমাদের মাথা, তো মাথার এই যে আমরা মগজ আঁকি না, মেইন যেই পার্ট, এই ধরো একটু মাথার ঘিলু খামড়াই তোমরা মগজ, এটাকে আমরা বলা হয় সেরেব্রাম। তো সেরেব্রামে যে এই ম্যালেরিয়া পরজীবীটা আক্রমণ করে, এই জন্য এটার থেকে আমাদের কি হয় জানো? এটার থেকে আমাদের হয় হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া। সেরেব্রাল ম্যালেরিয়া। তো মস্তিষ্ক যেটা আমাদের বডির সবকিছু নিয়ন্ত্রণ করছে, ওখানেই যদি অসুবিধাটা তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের পুরা বডির বিভিন্ন অঙ্গই আসলে সুস্থভাবে কাজ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট বা সব থেকে বেশি ডেঞ্জারাস ম্যালেরিয়া। এবং এইটার ক্ষেত্রে এই জ্বরের প্রকৃতিটা একটু ভ্যারি করে, মানে একদম একটা ধরাবাঁধা নিয়মও মেনে চলতে চায় না, বলে যে আমি তো এমনিতেই ডেঞ্জারাস, আমি এত ধরাবাঁধা নিয়মের মধ্যে কেন থাকবো। তো ও এই রেঞ্জের মধ্যে মানে 36 থেকে 48 ঘন্টা অন্তর অন্তর ওর ক্ষেত্রে হচ্ছে জ্বর আসে। ঠিক আছে, এবার দেখো প্লাজমোডিয়াম ওভালি। ওভালির ওতে আমরা মনে রাখবো অল্প। ঠিক আছে, ওভালির ওতে আমরা মনে রাখবো অল্প। তো অল্প কি, অল্প দিয়ে কি বলতে চাই? অল্প মানে হচ্ছে মৃদু, মৃদু মানেই তো অল্প, তাই না? তো অল্প দিয়ে আমরা মনে রাখবো মাইল্ড বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। তোমরা তো এখন নিজেরাই বলতে পারবে যে কেন ওর নামটা আসলে টার্সিয়ান ম্যালেরিয়া হয়েছে।
ওর নামটা টার্সিয়ান ম্যালেরিয়া হয়েছে কারণ দেখো ওর ক্ষেত্রেও সেই 48 ঘন্টা পর পর জ্বর আসে, অর্থাৎ 3 নাম্বার দিনে। 1 নাম্বার দিন সুস্থ, 1 নাম্বার দিনে জ্বর, 2 নাম্বার দিন সুস্থ, 3 নাম্বার দিনে যে জ্বর আসবে। আমাকে বলো যে এই খুবই ইম্পর্টেন্ট চার্টটা তোমাদের এমসিকিউ এর জন্য শুধু একাডেমিকেই না বরং অ্যাডমিশনে যেও কিন্তু খুবই কাজে লাগবে। এই যে চার্টটা আমি বুঝালাম এতক্ষণ ধরে, তোমরা এই চার্টটা একদম ক্লিয়ার কিনা। আর ক্লিয়ার কিন্তু আমার ক্লাসে এমন ক্লিয়ার হলে হয় না, আমার ক্লাসে ক্লিয়ার হতে হবে এরকম অনেকগুলো আর বালা। বুঝতে পেরেছ? তোমরা আমাকে বলো যে ক্লিয়ার কিনা। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে মিলি। লেট হয়ে গেল আসতে, কেন লেট হয়ে গেল? এর জন্য তুমি সবাইকে খাওয়াবে, অনলাইনে কি খাওয়াবে ইমোজি দিয়ে দিয়ে সবাইকে খাওয়াবে। মরিয়ামা নুসরাত লিখেছো ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ মরিয়ামা নুসরাত। তোমাদের যদি এইটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ মরিয়ামা নুসরাত, আসলে পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে এই টপিকটা। আমরা তাহলে নেক্সট পোর্শনটাতে যাই। ম্যালেরিয়া জিনিসটা কি? ম্যালেরিয়া একটা মশা দিয়ে হয়, ম্যালেরিয়া একটা মশা দিয়ে হয়। মশাটা দেখো খুব সুন্দর, এরকম করে, এটা ধরো তোমার স্কিন, এই যে বডির স্কিন, তো স্কিনের উপর ও বসে কামড়াচ্ছে। এমনভাবে রক্ত খাইছে যে আরেকটু মানে আর একবার সিপ নিলেই হচ্ছে ফেটে যাবে এমন একটা অবস্থা। তো এখানে হচ্ছে আমার যেই মশা দিয়ে হয়, দেখো এই যে আমি কথাটা বললাম না মশা, কথাটা কিন্তু ভুল বলছি। কেন বলছি? কারণ ম্যালেরিয়া আসলে মশা দিয়ে হয় না, ম্যালেরিয়া হয় হচ্ছে মশকি দিয়ে। এই কথা যখন আমি বললাম, তো মশকি মানে হচ্ছে স্ত্রী মশা যারা আছে। এবার দেখবা ছেলেরা যারা আছে ওরা মানে খুবই খুশি যে দেখেন আপু মেয়েরা হচ্ছে সব সময় সব হচ্ছে ঝামেলার নাটের গুঁড়ো। এই যে ম্যালেরিয়াটা হবে, এত জ্বর হবে কাঁপুনি সহ, এতেও কিন্তু মেয়েদের হাত। কিন্তু এর যদি একটু পিছনের কাহিনী আমরা শিখি তখন দেখবো যে মেয়েরা আসলে সমস্যা করে নাকি ছেলেরা সমস্যা করে। যাই হোক, ম্যালেরিয়া কি দিয়ে হয়? ম্যালেরিয়া যেই মশকি দিয়ে হয় সেই মশকির নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানোফিলিস মশকি। তার মানে এটা হচ্ছে পুরুষ মশা না, বরং একটা মহিলা মশা। এবং এই রোগটা তুমি কিভাবে বুঝবা? এই রোগটা বুঝবো হচ্ছে যখন আমি দেখবো যে কারো জ্বর আসতেছে এবং জ্বরটা কিন্তু একদম কন্টিনিউয়াস জ্বর না, জ্বরটা হচ্ছে নাই হয়ে যাচ্ছে, হচ্ছে নাই হয়ে যাচ্ছে, এবং একই সাথে জ্বরটা কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসবে। ঠিক আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এই জিনিসগুলো তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেন বলেছে বুঝতে পেরেছো তো? কাঁপুনি সহ যখন জ্বর আসে এটাকে আমরা তখন ম্যালেরিয়া বলতে পারি। ঠিক আছে, তো ম্যালেরিয়ার ক্ষেত্রে কেন অ্যানোফিলিস মশকি বাহিত? এই অ্যানোফিলিস যে মশকি এটাকে বলা হয় এই ম্যালেরিয়া পরজীবীর জন্য ভেক্টর। তো ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে ধরো এই একটা মানুষ ওর হচ্ছে ম্যালেরিয়া হয়েছে, ওর হচ্ছে ম্যালেরিয়া হয়েছে, ও খুবই স্যাড। ঠিক আছে, ও খুবই স্যাড। এখন ওর ভেতর থেকে এই মানুষ যে আরেকটা মানুষকে কামড় দেয়, ওর ভেতর থেকে না এই ম্যালেরিয়ার যে পরজীবী আরেকটা মানুষে ছড়াতে পারবে না। ধরো এটা হচ্ছে কে বলবো, এটা হলো মিলি। এই মিলি হচ্ছে হাসতেছে, ঝুটি করা। ঠিক আছে, তো এই যে এ যে অসুস্থ ম্যালেরিয়া রোগে আক্রান্ত, ও কিন্তু যে মিলিকে কামড় দিবে না। তাহলে কিভাবে ওর বডির ভেতর থেকে আমাদের এই ম্যালেরিয়া পরজীবী এই হাসি মেয়েটার ভেতরে যাবে? যাবে হচ্ছে এই মশার মাধ্যমে। এই মশা এসে এই মানুষকে কামড় দিবে, মশা হচ্ছে ওর বডির ভেতরে নিয়ে গেল জীবাণুটা যখন নিল, এই মশা যখন এসে এই মেয়েকে আবার কামড় দিবে, এই যে দেখো মশা কামড় দিবে, তখন কিন্তু এই মিলির জ্বর হয়ে যাবে। তার মানে ভেক্টর মানে মশাটা হচ্ছে জীবাণুটাকে বহন করে করে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলি ভেক্টর। তাহলে ম্যালেরিয়ার যে জীবাণু এর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশকি, মানে প্লাজমোডিয়াম ভাইভেক্স, ওভালি বা হচ্ছে ফ্যালসিপ্যারাম, ম্যালেরি এগুলার বহন করে নিয়ে যায় হচ্ছে অ্যানোফিলিস মশকি। তারপরে আসে যে বলছি যে কেন মেয়েরাই এই ম্যালেরিয়া রোগটা ছড়াতে পারে। তো দেখো স্ত্রী যেই মশাগুলো আছে, মশকিগুলো আছে, এই মশকিগুলো কি করে?
মশকির পেটের মধ্যে কি ডিম থাকে, তো ডিমগুলার পরিস্ফুটনের জন্য ওর কি দরকার হয়, ওর হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত দরকার হয়। তাহলে দেখো এই যে মেয়ে মশা যেটা, এটা কিন্তু আলটিমেটলি মানুষের ক্ষতি করতেছে, কিন্তু ও কিন্তু ওর বাচ্চা কাচ্চার প্রতি খুবই লয়াল, যে বাবারা তোমার বাবা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, মধু খাচ্ছে, এই গাছপালা থেকে এই মধু খাচ্ছে, বাট আমি তোমার মা, আমি কিন্তু তোমার জন্য মানুষকে কামড়াচ্ছি, মানুষকে কামড়াই কামড়াই আমার কাছে আমার ছেলে মেয়ে হচ্ছে মেইন। ঠিক আছে, তো কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায় কেন, কারণ ওর ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত প্রয়োজন। ঠিক আছে, এই জন্য ওরা মেইনলি এই রোগটা ছড়ায়। আর পুরুষ কি করে, কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই, ওরা হচ্ছে তাইরে নাইরে করে ঘুরে বেড়ায়, ওরা হচ্ছে খাবার সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, ওরা হচ্ছে মানুষকে কামড়াকামড়ির ভিতর নাই। মানুষকে কামড়াতে গেলে মানুষ আবার মারবে, একটা জীবনের রিস্ক না। তো ছেলে যারা আছে এরা হচ্ছে কোনো রিস্কের মধ্যে নাই, শুধু মারাই বাচ্চাদের জন্য রিস্ক নিতে রাজি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আপু মশকি বা মশা এটা কি এক রকমের আছে, এটা কি অ্যানোফিলিস শুধু হয়, এটা তো অন্য কত রকমের মশা আছে, এডিস মশা আছে, কিউলেক্স মশা আছে, ওরা কেন করে না? ঠিক আছে, তো ওরা কেন করে না, কারণ এই এডিস মশা বা কিউলেক্স মশার যে পরিপাক তন্ত্র, সেই পরিপাক তন্ত্রের মধ্যে এই প্লাজমোডিয়ামকে নষ্ট করে ফেলার মতো কিছু এনজাইম থাকে। ঠিক আছে, তো এই অ্যানোফিলিস মশকের বডির ভেতরে এরকম কোনো এনজাইম থাকে না যেগুলো ওই প্লাজমোডিয়ামকে নষ্ট করে ফেলতে পারে। এই জন্য শুধুমাত্র অ্যানোফিলিস মশকই পারে ম্যালেরিয়া পরজীবীর এই জীবাণুটাকে ট্রান্সমিট করতে। ঠিক আছে, তাহলে কিউলেক্স বা এডিস পারে না, কারণ এদের মধ্যে এমন একটা এনজাইম আছে যা এই গ্যামিটোসাইটগুলোকে নষ্ট করতে সক্ষম। ঠিক আছে, এই যে দেখো ছুটিতে কামড় দিচ্ছে, ঝুটিতে কামড় দিচ্ছে, হাই হাই, তাই তো ভুল হয়ে গেল। তো মিলি সবাইকে চকলেট দেওয়া শুরু করে দিচ্ছে, চকলেট বেশি খেও না, আবার পরে দাঁতে পোকা হবে। দেখো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এবং সেই চার্টটা কি দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ। সবাই কিন্তু এবার এখানে মনোযোগ দাও। ম্যালেরিয়া পরজীবী ওর জীবনচক্রটা সম্পন্ন করার জন্য দুইটা পোষককে বেছে নেয়। একটা পোষক হচ্ছে মানুষ এবং আরেকটা পোষক হচ্ছে মশকি, অর্থাৎ অ্যানোফিলিস মশকি। মানুষের দেহে ওর জীবনচক্রে যেই ধাপটা সম্পন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে অযৌন জনন, এবং মশকির দেহে ওরা ওদের জীবনচক্রে যেই পার্টটা সম্পন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে যৌন জনন। তো যৌন জনন কারণ এখানে পুং গ্যামিট স্ত্রী গ্যামিট এর মিলনের ব্যাপার আছে, পুং স্ত্রীর মিলনের ব্যাপার আছে, কিন্তু মানব দেহে ওর যে অযৌন জনন এখানে পুং গ্যামিট স্ত্রী গ্যামিটের মিলনের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এখন মানব দেহে আসলে ওরা দুইটা জায়গায় আক্রমণ করে, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই যে যকৃৎ আর লোহিত রক্তকণিকায় ওরা ওদের জীবনচক্রে যে পার্টটা সম্পন্ন করে এইটার কিছু নির্দিষ্ট নাম আছে। নামটা কেমন? যকৃতে যেটা করে সেটার নাম হচ্ছে হেপাটিক সাইজোগনি। আমরা জানি যে যকৃতকে আমরা সবসময় বায়োলজির ভাষায় প্রকাশ করি হেপাটিক দিয়ে বা হেপাটো এগুলা দিয়ে। ঠিক আছে, তো এর নাম হচ্ছে, যেহেতু যকৃত হয় নাম হচ্ছে হেপাটিক। আর লোহিত রক্তকণিকাকে আমরা বলি হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, যেটাকে আমরা আবার বলি এরিথ্রোসাইট। কি বলি? এরিথ্রোসাইট। তো জায়গা অনুযায়ী কিন্তু ওদের ধাপটার নাম। তুমি বলবা যে আপু সব তো বললেন, এই সাইজোগনি জিনিস আবার কি? সাইজো কথাটার মানে কি? দেখো, সাইজো কথাটার মানে হচ্ছে স্প্লিট হওয়া বা ভাগ হওয়া। এটার মানে হচ্ছে ভাগ হওয়া। ঠিক আছে, ভাগ হয়ে নতুন 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 প্রজন্ম তৈরি করা। ঠিক আছে, তো এই দুইটা ধাপে একটা বৈশিষ্ট্যপূর্ণ স্টেজ আছে যেখানে এই ম্যালেরিয়া পরজীবী এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট অংশে ভাগ হয়ে যায়। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে অংশটা, এটাকেই কিন্তু আমরা বলি সাইজন্ড। তো এই সাইজন্ড যেহেতু দুই ধাপের একটা বৈশিষ্ট্যপূর্ণ অবস্থা, এই জন্য
আমাদের এই দুইটার ধাপের নাম হচ্ছে যথাক্রমে হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, এবার দেখো হেপাটিক সাইজোগনির মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তোমরা কিন্তু ভুল করো না, এটা কিন্তু হেপাটিক সাইজোগনির পার্ট, প্রি আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। কেন আপু এখানে এরিথ্রোসাইটিক হলো? কারণ এর পরে আমরা যেই ধাপে যাব সেই ধাপটার নামই হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে প্রি মানে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির আগে হয়, আর এক্সো মানে হচ্ছে আরবিসি বা এরিথ্রোসাইটের বাইরে হয়। ঠিক আছে, এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তো আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে এই পোরশনটা। এই পোরশনটা আমরা আজকে পড়বো না। মশকির দেহে যৌন জননের দুইটা ধাপ হয়, একটা স্পোরোগনি, একটা গ্যামিটোগনি আর একটা স্পোরোগনি। গ্যামিটোগনিটা ওর ক্রপের ভেতরে হয়, স্পোরোগনিটা বহিঃপ্রাচীরে হয়। ঠিক আছে, আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে এইটা। এখন তোমাদের যদি এটুকু বুঝতে কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা নেক্সট পার্টটাতে চলে যাব। তোমরা আমাকে একটু জানাও এতদূর পর্যন্ত যা পড়ালাম এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা, এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। আমাদের মরিয়মা নুসরাত লিখেছে ক্লিয়ার আপু, সব বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমরা চলে যাই নেক্সট ফেজে আমাদের। তো দেখো এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই দুইটা পোরশন আমরা পড়ব। পড়ার আগে আমরা একটু ছবিতে চলে যেতে চাই। ঠিক আছে, আমরা একটু ছবি দেখে যদি এটা পড়ি তাহলে আমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা কিন্তু হবে না। এই যে আমাদের সুন্দর ছবিটা, ঠিক আছে? সবাই এবার এদিকে মনোযোগ দাও। আমাদের যকৃতের যে কোষ সেটাকে আমরা বলি হচ্ছে হেপাটো দিয়ে, হয়তো যকৃতের কোষটাকে আমরা বলি হেপাটোসাইট। কোষ মানে সাইড দিয়ে বোঝানো হয় কোষ, আর হেপাটো দিয়ে বোঝানো হয় যকৃতের কোষ। তাহলে এইটুকু হচ্ছে যকৃতের, আর এর সাইড দিয়ে বোঝানো হয় কোষ। তো এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে চার কোণা যে একটা ব্যাপার আছে, দেখো এরকম চার কোণা করে আঁকা, এইটা হচ্ছে একটা যকৃতের কোষ বা হেপাটোসাইট। হেপাটোসাইট একটা হেপাটোসাইট যেহেতু কোষ, এর ভিতরে অবশ্যই কিন্তু নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসটা ধরো এইটা, ঠিক আছে? তাহলে এই পোরশনটা দেখো আমাদের এখানে আছে যে আমাদের যকৃতের একটা কোষ, এটার নাম হচ্ছে হেপাটোসাইট। দেখো যকৃতের একটা কোষ, এটার নাম হচ্ছে হেপাটোসাইট। এই যকৃতের যে কোষ, এই যকৃতের কোষের মধ্যে এই যে গোলটা, এটা হচ্ছে ওর নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ওর নিউক্লিয়াস। এখন এখানে প্রবেশ করলো কে? প্রবেশ করলো একটা মশা, ধরো তোমার হাতের উপর কামড় দিছে, হ্যাঁ, কামড় দিয়ে ও কিন্তু ওই প্লাজমোডিয়ামের যে জীবাণুটা ওইটা তোমার বডিতে দিয়ে দিল। এখন ও যে দিয়ে দিল, ও কোন দশাটা আসলে তোমার ভিতরে দিয়ে দিল? ও যে দশাটা দিল সেটার নাম হচ্ছে স্পোরোজয়েড। সেটার নাম হচ্ছে স্পোরোজয়েড। তা আমাদের যদি এটা যকৃত কোষ হয়, এটা যকৃত কোষের নিউক্লিয়াস, আর দিয়ে দিবে যেটা, সেটা হচ্ছে এইরকম একটা শেপ, এটার নাম হচ্ছে স্পোরোজয়েড। এখন বলবা কেন আপু এটা কেন এরকম এরকম হতে হলো, কেন এরকম হতে হলো কেন? এটাকে আমরা বলি মাকু আকৃতির, এটাকে আমরা বলি মাকু আকৃতির। তো কোনো কিছু যখন মাকু আকৃতির হয়, ও কিন্তু একটু চলনশীল ক্ষমতাটা লাভ করে। ঠিক আছে, তো ব্যাপারটা হয় ধরো মশা তোমাকে কামড় দিয়েছে স্কিনের উপরে, আর তোমার লিভার বা যকৃৎ আছে আমাদের বডির ডান সাইডে। তো ধরো এখানে কামড় দিছে, ওই স্পোরোজয়েডটা, মাকু আকৃতির স্পোরোজয়েডটা কিন্তু এখান থেকে সাঁতার কেটে 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 ওর কিন্তু যকৃৎ পর্যন্ত পৌঁছাতে হবে। এই জন্য কিন্তু ওর শেপটা হচ্ছে মাকু আকৃতির হয়ে থাকে। তো যখন ও যকৃতে পৌঁছে গেল, তখন স্পোরোজয়েড প্রবেশ করলো, এই যে। এখন তারপরে ওর কাজ কি? যকৃতে আমরা জানি আমাদের বডির বিভিন্ন রকম ক্রিয়া বিক্রিয়া হয়। যকৃতকে বলা হয় মানবদেহের জৈব রসায়নাগার, ওখানে পুষ্টি দ্রব্যের কোনো অভাব নাই। তো এই স্পোরোজয়েড যখন প্রবেশ করে,
তখন ওই যকৃৎ থেকে অনেক বেশি খাবার দাবার মানে মানে মনে হয় যে কোন সাম্রাজ্যে চলে আসছে, এখান থেকে সব খাবার দাবার এখনই খেয়ে ফেলতে হবে। তো সেই খাবার দাবার গ্রহণ করে ও একদম হচ্ছে গল্লু গাল্লু হয়ে যায়, ঠিক আছে। তো এই দেখো এখানে হচ্ছে ক্রিপ্টোজয়েডটা কিন্তু গল্লু গাল্লু হয়ে গেছে। তো এই যে যদি আমরা যকৃতের কথা চিন্তা করি, এ দেখো যকৃতের খাবার খেয়ে ফেলতেছে, এই জন্য যকৃতের নিউক্লিয়াসটা কিন্তু আর গোল থাকতে পারতেছে না, ওর কি একটু আধামরা অবস্থা হয়ে গেছে। আর এই যে যে জীবাণুটা ছিল, এই জীবাণুটা খেয়ে একদম গল্লু গাল্লু হয়ে গেছে, ঠিক আছে। এখন এই গল্লু গাল্লু যে অবস্থাটা, এই গল্লু গাল্লু অবস্থার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। গল্লু গাল্লু অবস্থার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টো কথাটার মানে হচ্ছে লুকায়িত, লুকায়িত। তার মানে দেখো ওরা কিন্তু রক্তের মধ্যে ছিল, ওখান থেকে যকৃতের মধ্যে এসে হিডেন একটা অবস্থায় বসে আছে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এটা নাম দিয়েছি ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের পরের ধাপে আমরা যদি যাই, তাহলে দেখো একটা জিনিস যখন আমাদের বডিতে প্রবেশ করতেছে, এটা কিন্তু একটা মানে ওর জন্য একটা মরুভূমির মতো। কেমন মরুভূমি, যে এখানে ওর বংশের ও একাই আছে, ঠিক আছে। ও কি চিন্তা করবে যে আমার তো একা একা থাকলে হবেই না, আমার একা একা থাকলে কোনোভাবেই হবে না, এখানে আমি আমার সাম্রাজ্য বিস্তার করতে চাই। ও সেই জন্য কি করবে, ওর একটা থেকে ও মানে তাড়াতাড়ি করে অনেকগুলা নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে ফেলবে। তো দেখো ও যে ছিল, ও একটা থেকে, এখানের একটা থেকে ও কি করবে, অনেকগুলা নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে ফেলবে। এই যে যে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট যে গঠনটা, এই দশাটাকেই আমরা বলি সাইজন্ট। তাহলে এই সাইজন্ট থেকে কিন্তু আমাদের এটার নাম হয়েছিল সাইজোগনি, ঠিক আছে, সাইজন্ট। তাহলে প্রথমে দেখো আমি একটু রিক্যাপিচুলেট করি যে প্রথমে আমাদের স্পোরোজয়েড জীবাণুটা যকৃতের কোষের মধ্যে ঢুকে গেল, যকৃতের মধ্যে খাবার দাবার খেয়ে দিয়ে একদম গোলমল্ল হয়ে গেল, গোল হয়ে গেল। এটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের যে একটা নিউক্লিয়াস ছিল, ওই একটা নিউক্লিয়াস অনেক বিভাজন হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করছে, যার নাম হচ্ছে সাইজন্ট। এখন সাইজন্টে শুধু নিউক্লিয়াস থাকলে হবে, ও কিন্তু শুধু নিউক্লিয়াস থাকতে চায় না, ও চায় পুরা আবার একটা পরজীবী হতে। তো তখন কি করবে, এই যে যে নিউক্লিয়াসগুলো ওরা তৈরি করেছিল, এর চারপাশে দেখো যে সাইটোপ্লাজম সহকারে, মানে বিষয়টা এমন হবে, দেখো এইটা হচ্ছে ধরো যকৃতের নিউক্লিয়াসের আধামরা অবস্থা, ওরা হচ্ছে সাইটোপ্লাজম সহকারে এরকম গোল গোল একটা নতুন পরজীবীর মতো তৈরি করবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে যে নতুন জিনিসটা, এই নতুন জিনিসটাকে আমরা তখন বলবো ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড কেন ক্রিপ্টোমেরোজয়েড, কারণ ওরা কিন্তু যে ক্রিপ্টোজয়েড থেকে তারপরে আসছে, ঠিক আছে, এই জন্য ওর নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে দেখো ক্রিপ্টোমেরোজয়েড হয়ে গেল। এখন দেখো আমরা একটা জিনিস পড়ছি না, ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ কেন, ও যকৃতের মধ্যে ঢুকলো, যকৃত থেকেই ও খাবার দাবার নিল, যখন নিজের একটা গল্লুমল্ল সবাইকে বানায় ফেলতে পারছে, তখনও বলতেছে এই যকৃতের তো থাকার কোনো দরকার নাই, আমিই থাকবো, ওকে আমি নষ্ট করে দিব। ও কিন্তু দেখো যকৃতের প্রাচীরটাই যে প্রাচীর ভেদ করে এখান থেকে বাইরে বের হয়ে গেল। তাহলে ক্রিপ্টোমেরোজয়েড গুলো এই আক্রান্ত যকৃত কোষকে ভাঙন করে বের হয়ে গেল। ভালো কথা, যখন ওরা বের হলো তখন ওরা চাচ্ছে কি, যে আমি যেহেতু এত গল্লুমল্ল হয়েই গেছি, আমি তো একটা যকৃত কোষকে আক্রান্ত করে ক্ষান্ত হব না, আমি চাই অনেকগুলো যকৃত কোষকে আক্রান্ত করতে। এখান থেকে যতগুলো আমাদের ক্রিপ্টোমেরোজয়েড বের হলো, ওরা সবাই তাড়াতাড়ি দৌড়ে বাকি নতুন যকৃত কোষকে, খেয়াল করো, নতুন যকৃত কোষকে আক্রান্ত করার চেষ্টা করবে। তাহলে দেখো ক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন যকৃত কোষকে কিন্তু এই যে আক্রান্ত করে ফেলেছে। এই যে এর পরের ধাপটা এই পাশের মতো হুবহুই সেম, শুধু নামগুলো একটু ডিফারেন্ট। তো দেখো নতুন যকৃত কোষকে আক্রমণ করার পরে ও বলছে যে আমি কেন একা থাকবো, আমি তো অনেকগুলা হতে চাই। ও তাড়াতাড়ি ওর নিউক্লিয়াসগুলোকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি করে ফেলবে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি সাইজন্ট। যেখানেই দেখবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, সেখানেই বুঝবা সাইজন্ট, ঠিক আছে।
আমাদের সাথে দেখো সুফিয়া জাফরিন যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে আছে মিলি, মিরাজ হুসাইন। তোমরা সবাই একটু খেয়াল করো, আবার সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা যেটা হয়েছে এর নাম হচ্ছে সাইজন্ট। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট আবার আগের মতো, ওরা তো শুধু নিউক্লিয়াস বিশিষ্ট থাকতে চায় না, ওরা কিন্তু আবার একটা পরজীবীর মতো হতে চায়। তো ওরা কি করবে, এই যে যে নিউক্লিয়াসগুলো বানিয়েছে এর চারপাশে আবার সাইটোপ্লাজম যুক্ত করে, পর্দা টর্দা যুক্ত করে একটা নতুন পরজীবীর মতো তৈরি করবে। এই যে নতুন পরজীবীর মতো তৈরি করলো, এই যে দেখো এখানে তৈরি করলো, এই জিনিসটার নাম হয়ে দেখো ক্রিপ্টোজয়েড বলে ফেলছি, ক্রিপ্টোমেরোজয়েড বলে ফেলছি, তাহলে এটাকে আমরা বলবো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, মেটা ক্রিপ্টোমেরোজয়েড দেখলো যে আমিও তো আবার একদম সব খেয়ে দিয়ে বংশবৃদ্ধি করে গল্লু গাল্লু হয়ে গেছি, তাহলে আমি কি করব, আমি আবার এই যকৃৎ কোষকে ভেঙে দিব, যারটা খাইছি তাকেই এখন মেরে ফেলার চেষ্টা করব। ও কিন্তু আবার সেই যকৃৎ কোষের ভাঙন ঘটে বের হয়ে যাচ্ছে। এখন একটা ব্যাপার কি, এই মেটাক্রিপ্টোমেরোজয়েড এগুলো আসলে দুই রকমের সাইজের হয়, কিছু হয় একটু বড়, কিছু হয় ছোট। যারা বড়, বড়টাকে আমরা বলি ম্যাক্রো, তো ম্যাক্রো হচ্ছে বড়, তার মানে একটা আমাদের হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আরেকটা হয় ছোট, ছোট মানে হচ্ছে মাইক্রো, তো আরেকটা হয় হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট, এই দুই রকমের জিনিস আমরা পাই। তো দেখো এই পুরো ধাপটাকে আমি যদি একটু দেখাই যে তোমাদের কি হলো বিষয়টা, এই মাঝ বরাবর একটা ভাগ হয়ে যাচ্ছে, দেখো এই বরাবর একটা ভাগ করে দিলাম। তাহলে এই যে যে পোর্শনটা আমি বললাম স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড, এই জিনিসটুকু আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ। এবং এই পাশ থেকে যখন আমি এই পাশে চলে আসছি, ক্রিপ্টোমেরোজয়েড, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সাইজন্ট, সাইজন্ট থেকে মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই ব্যাপারটাকে আমরা বলছি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তোমাদের এইটা যদি কখনো প্রশ্নে আসে, তোমরা কিন্তু অবশ্যই এই চিত্রগুলো সহকারে তোমরা প্রশ্নের অ্যান্সার করবে, এবং একই সাথে যখন পড়বে তখনও কিন্তু চিত্রগুলোকে দেখেই পড়বে। চিত্রগুলো দেখে যদি পড়ো, ভিতরের জিনিস কিন্তু তোমরা এমনিই বুঝতে পারবে। তোমরা আমাকে সবাই বলো যে এই হেপাটিক সাইজোগনি বা যকৃতের সাইজোগনির যে বিষয়টা, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কোনো অসুবিধা আছে কিনা, নাকি এটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? আমাকে একটু লিখে জানাও। আমাদের সাথে মিলি আছো, সুফিয়া জাফরিন আছো, হাই হ্যালো সবাইকে, মিরাজ হোসাইন আছো। তোমরা এটা আমাকে জানাও যে এই হেপাটিক সাইজোগনির বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে কিনা। যদি না হয় আপু তোমাদেরকে আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? আমাকে একটু লিখে জানাও। আর মিলি লিখেছো যে আমিও খুলনা থেকে ছিলাম, তাহলে তো আমরা একটা বোন বোন হয়ে গেলাম, কোনো দিকে কোনো সমস্যা নেই, ঘাটতিও নেই, কিচ্ছু নেই। তাহলে আমাদের সাথে যুক্ত হয়েছে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ, এটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। আমরা দেখো এই জিনিসটা শুধু পড়তে তো চাই না, আমরা পুরাপুরি আসলে দেখতে চাই যে কি হচ্ছে। তাহলে দেখো আমরা এবার একটু দেখি যে আমাদের বইয়ে জিনিসগুলো কিভাবে লেখা আছে, ঠিক আছে? কানিজ ফেরদৌসি লিখেছো 100-তে 100, মিলি লিখেছো ক্লিয়ার, কানিজ ফেরদৌসি লিখেছো ক্রিস্টালাইন ক্লিয়ার। সবাইকে অনেক থ্যাংক ইউ তোমরা হচ্ছে ফিডব্যাক দেওয়ার জন্য। মিরাজ হোসেন লিখেছো বুঝতে পেরেছি আপু। তাহলে আমরা একটু বই থেকে আরেকবার চলে যাই, আমি কিন্তু তোমাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি। মুস্তাফিজ রহমান, মুস্তাফিজ তুমি হচ্ছে এখন একবার বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাকে ছবি থেকে আর একবার লাগলে বুঝিয়ে দিব। হেপাটিক সাইজোগনি, তো নাম থেকে আমরা বুঝতে পারছি এটা মানুষের যকৃৎ কোষে সংঘটিত হয়, এবং এটা একটা সাইজোগনি মানে আমি বলেছিলাম বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা, তার মানে এখানে বহু বিভাজন প্রক্রিয়া হয়। এবং আমরা জানি যে মানুষের বডিতে কিন্তু এই পরজীবীটা শুধুমাত্র অযৌন জননটাই সম্পন্ন করতে পারে, তাহলে এই অযৌন জননকে আমরা বলছি হেপাটিক সাইজোগনি। এই হেপাটিক সাইজোগনি যে মানুষের যকৃতে হয়, এটা কি
আমি এসে আবিষ্কার করে তোমাদেরকে বলছি? আমি কিন্তু আবিষ্কার করে বলিনি। কে বলেছে? বিজ্ঞানী শর্ট এবং গার্নহাম এই কথাটা বলেছেন। এখন দেখো এখানে দুইটা ধাপ আমরা বললাম হেপাটিক সাইজোগনির মধ্যে, দুইটা ধাপ। একটা হচ্ছে, তার মধ্যে একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হয়? অ্যানোফিলিস মশকি, যে মশা আমাকে কামড় দিল, মশা আমাকে কামড় দিল, ওর যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থির মধ্যে ছিল স্পোরোজয়েড জীবাণু। মশকির, অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থির মধ্যে ছিল স্পোরোজয়েড জীবাণুটা। ঠিক আছে, এই স্পোরোজয়েড জীবাণু আমাদের বডিতে তখন প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই জিনিসটা হর হামেশা প্রশ্নে দেয় যে ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আমাদের বডিতে প্রবেশ করে। ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আমাদের বডিতে প্রবেশ করে? সবাই কমেন্ট করে জানাও তো ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা আসলে আমাদেরকে প্রথম আক্রমণ করে একদম শুরুতে। তাহলে ম্যালেরিয়া পরজীবীর যে প্লাজমোডিয়াম পরজীবী আছে এটার স্পোরোজয়েড দশাটা কিন্তু আমাদের প্রথম আক্রমণ করে। ঠিক আছে, এখন ও তো আক্রমণ করেছে আমাদের স্কিনে, স্কিন থেকে ওর কোথায় যেতে হবে? যকৃতে যেতে হবে না? যকৃতে যেতে হবে। তো যকৃতে যে ও যাবে, ও কিভাবে বুঝবে যে যকৃতটা আসলে নিচে ডান দিকে নাকি উপরে বাম দিকে নাকি কোন দিকে? তো যকৃত থেকে অনেক যে ক্রিয়া বিক্রিয়া হয়, ওখান থেকে কিছু রাসায়নিক পদার্থ যকৃত তৈরি করে। এই রাসায়নিক পদার্থ ওই ম্যালেরিয়া পরজীবীকে সংকেত দেয় যে বাবাজি তুমি আসছো, তুমি এবার এখানে আসো, এখানে আসো। তো এই যে কোনো একটা সংকেত, কোনো একটা কেমিক্যালের সংকেতের মাধ্যমে যখন যকৃত ওই কেমিক্যাল দিয়ে সংকেত পাঠিয়ে যখন যকৃত স্পোরোজয়েড জীবাণুটাকে ওই লিভার পর্যন্ত নিয়ে আসতে হেল্প করে, এই জিনিসটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস, ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে চলন। কোন দিকে চলন? যেই দিকে কেমিক্যাল আছে সেই দিকে চলন। ঠিক আছে, তাহলে তখন কি হয়? স্পোরোজয়েডগুলো মানবদেহে প্রবেশের পরে কেমোট্যাক্সিসের কারণে দৌড়াতে দৌড়াতে ওরা যকৃতে এসে আশ্রয় নেয়। ঠিক আছে, কানিজ ফেরদৌসি লিখেছো স্পোরোজয়েড। ঠিক আছে, একদম ঠিক বলেছো কানিজ ফেরদৌসি, তোমার নাম আসলে সুধা। আচ্ছা, আমি মনে রাখবো। বাট স্পোরোজয়েড যখন প্রবেশ করলো তখন কিন্তু আমাদের প্রথম প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপটা শুরু হয়ে গেছে। স্পোরোজয়েডগুলো আমি বলেছিলাম এটা হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির হওয়ার মানে হচ্ছে ওরা সঞ্চালনক্ষম, না হলে তো স্কিন থেকে ওরা দৌড়াতে 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 যকৃত পর্যন্ত যেতে পারতো না, তাই না? তো এটা হচ্ছে সঞ্চালনক্ষম। এর শেপ বা আকৃতিটা কেমন সেটা যদি আমরা দেখি, আকৃতিটা হচ্ছে 10 মাইক্রোমিটার থেকে 14 মাইক্রোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 0.05 থেকে 1 মাইক্রোমিটার। এবং এই জিনিসটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এই জিনিসটা অবশ্যই কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট, কারণ এখানে কিন্তু কোনো পুং আর স্ত্রী গ্যামেটের মিলন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো স্পোরোজয়েডগুলো ওই কেমোট্যাক্সিসের কারণে কত সময়ের মধ্যে? মাত্র 30 মিনিটের মধ্যে একদম দৌড়াতে দৌড়াতে যকৃতে পৌঁছে যায়। ঠিক আছে, তো যখন ওরা যকৃত পর্যন্ত যায় তখন কিন্তু ওদের হেপাটিক সাইজোগনি ধাপটা শুরু হচ্ছে, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপটা শুরু হচ্ছে। দেখো এইটা হচ্ছে ওদের স্পোরোজয়েডটা দেখতে কেমন, দেখো এই যে দুই মাথাটা সূচালো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্পোরোজয়েড দশা। গেল, তারপরে আমরা পরে চলে যাই। দেখো স্পোরোজয়েড যখন যকৃত কোষে প্রবেশ করেছে ওখানে তো অনেক খাবার দাবার, এত খাবার দাবার দেখে ওর মাথা একদম নষ্ট যে কি হয়ে গেল আমার। ঠিক আছে, ও একদম মানে যা পায় তাই খাওয়া শুরু করে। তো এই যে যা পায় তাই খাওয়া শুরু করলো, খেয়ে খেয়ে ও কিন্তু একটা গল্লু গাল্লু হয়ে গেল। এই যে যে আকৃতিতে ও বড় হবে এবং মাকু আকৃতির স্পোরোজয়েডগুলা গোলাকার হয়ে যাবে, এই জিনিসটাকে আমরা তখন বলবো ক্রিপ্টোজয়েড। আমরা বলবো ক্রিপ্টোজয়েড। ঠিক আছে, কেউ যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবে, আর যদি বুঝতে পারো তাহলেও আমাকে জানাবে। ঠিক আছে, এর পরের ধাপটা হচ্ছে আমাদের
সাইজনটা আমি বলেছিলাম যে যখন আমার এই যকৃৎ কোষে জিনিসটা এরকম গোলাকার হয়ে যাবে, গোলাকার হয়ে গেলে একটা নিউক্লিয়াস থেকে জিনিসটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করবে। তো বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা তৈরি হয় সেই দশাটার নামই কিন্তু আমাদের সাইজন্ট। সেই দশাটার নাম হচ্ছে আমাদের সাইজন্ট। তো দেখো প্রত্যেকটা যে ক্রিপ্টোজয়েড ছিল এটা নিউক্লিয়াস ক্রমাগত বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে এবং এই দশার মধ্যে কতগুলো নিউক্লিয়াস থাকতে পারে? প্রায় 1000 থেকে 1200টা পর্যন্ত নিউক্লিয়াস কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা আমরা যেখানেই দেখব তার নাম হচ্ছে সাইজন্ট। ঠিক আছে, গেল। এরপরে আমরা বলেছিলাম যে সাইজন্ট তো শুধু নিউক্লিয়াস বিভাজন হওয়া পর্যন্তই ক্ষান্ত থাকবে না, ও চাবে আমি আবার একদম শুরুর পরজীবীর মতো হতে চাই। ঠিক আছে, তো সাইজন্ট কি করবে? যখন একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি করেছিল সেই বহু নিউক্লিয়াস গুলোর পাশে ও শুধু নিউক্লিয়াস থাকতে চায় না, বরং সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এগুলো সহকারে ও হচ্ছে একটা পুরা কোষে পরিণত হতে চায়, একটা পুরা কোষে পরিণত হতে চায়। এই যে গল্লু গাল্লু কোষগুলা, এগুলাকে আমরা তখন বলবো ক্রিপ্টোমেরোজয়েড। এটাকে আমরা কি বলবো? ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে পরিণত সাইজন্টের অভ্যন্তরে উৎপন্ন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কিছু পরিমাণে সাইটোপ্লাজম জমা হয়ে যে নতুন কোষের তৈরি হচ্ছে এটাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। এটাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, এগুলো কি করবে? এই যকৃতের যে কোষটা আছে, এই যকৃতের যে কোষের ভেতরে ও ছিল সেই যকৃতের কোষটাকে ভেঙে একদম বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, বাইরে বের হয়ে আসবে। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো। এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো কি না বলো। ঠিক আছে, তো এখন আমরা যে ক্রিপ্টোমেরোজয়েডটা দেখতে পাচ্ছি এই ক্রিপ্টোমেরোজয়েডটা কিন্তু আবার ওর মধ্যে সাইজোগনি হবে। সাইজোগনি মানে তো সেই অযৌন জনন। এই যে এই পর্যন্ত যেটা হলো এটাকে কিন্তু আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং একদম শুরু থেকে এই সাইজোগনি পর্যন্ত সম্পন্ন হতে প্রায় 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গেল বলছে যে প্রত্যেকটা যে সাইজন, এই সাইজন থেকে প্রায় 8000 থেকে 20000 পর্যন্ত মেরোজয়েড তৈরি হতে পারে। কিন্তু এই সময় কিন্তু আমাদের জ্বর আসবে না, তার মানে কোনো লক্ষণ কিন্তু এই সময় প্রকাশ পাবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা? কারণ আমরা কিন্তু এর মাধ্যমে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিটা আবার রিভিউ করে ফেললাম। আমাদের সাথে আছে আরিফ রহমান। তুমি লিখেছো যে তুমি এসএসসি 25 এর স্টুডেন্ট, তুমি তো অনেক অ্যাডভান্স, তুমি এখনই ম্যালেরিয়া পড়তে চলে এসেছো। ওয়েলকাম করছি তোমাকে। বলেছো সবাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মরিয়াম নুসরাত লিখেছো জি আপু ক্লিয়ার। কানিজ ফেরদৌসি, তোমার নাম ছিল সুধা। জি আপু ক্লিয়ার। সবাইকে অনেক থ্যাঙ্কস ফিডব্যাক দেওয়ার জন্য। যাই হোক, এবার আমরা চলে আসবো পরবর্তী ধাপে, অর্থাৎ এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ঠিক আছে, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমাদের যে ক্রিপ্টোমেরোজয়েডটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। নতুন যকৃৎ কোষে আক্রমণ করলে তখন যেটা শুরু হয় তার নাম হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, তো দেখো আমাদের ওই যকৃৎ কোষ যেটা ছিল ওই যকৃৎ কোষের মধ্যে যে অনেকগুলো তৈরি হলো না ক্রিপ্টোমেরোজয়েড, ওরা কি করবে? এই যকৃৎ কোষটা ভেদ করে বের হয়ে যাবে। বের হয়ে নতুন যে যকৃৎ কোষ আছে সেই নতুন যকৃৎ কোষকে ওরা আক্রমণ করবে। এইটা হচ্ছে প্রথম ধাপ। তো ও আবার সেম দেখো নতুন যকৃৎ কোষে এসে ও কিন্তু অনেক লোনলি, মানে একা। ও চায় ওর মতো আরো অনেকে এই যকৃৎ কোষে থাকুক। ও তখন কি করবে? আবার কিন্তু ও একটা সাইজন দশা তৈরি করবে। ঠিক আছে, মানে সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করবে। এই জিনিসটাকে যেখানেই বহু নিউক্লিয়াস সেখানেই নাম কি?
নাম হচ্ছে সাইজন্ট, ঠিক আছে। তারপরে আবার এর পরের ধাপ আমরা এমনিই জানি যে ও কিন্তু শুধু নিউক্লিয়াস থাকতে চায় না, ও চায় ওর চারপাশে সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এগুলো যুক্ত করে নতুন নতুন পরজীবী তৈরি করতে। তো যখন ও ওর চারপাশে এই যে নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এগুলো যুক্ত করে ফেলবে, তখন এটার নাম আমরা দিব হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং আমি বলেছিলাম এই মেটাক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে কেউ কেউ বড়, যাদেরকে আমরা বলবো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর যারা ছোট তাদেরকে আমরা বলবো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। বুঝতে পেরেছো? তাহলে সাইটোপ্লাজম জমা হয় যেটা তৈরি করে, এটা নাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেটা আবার দুই রকমের হয়। তাহলে এর মাধ্যমে কিন্তু ওরা এর পরে এসে আবার এই যকৃৎ কোষকে ভেঙে বাইরে বের হয়ে যাবে। এবং যে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এটা তো সাইজে বড়, তাই না? বড় যারা একটু মোটা সোটা, মানে ধরো একটু মানে সাইজে একটু বড়, যেমন ধরো মেহেদি ভাই তো একটু বড় সড়ো না, তা আমি একটু তার তুলনায় ছোট না। তো দেখো ভাইয়াকে যদি আমরা বলি যে আপনি একটু দৌড় দিয়ে ওখান থেকে কিছু একটা নিয়ে আসেন, ভাইয়া কিন্তু বলবেন যে না আমার হচ্ছে নড়তে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়। কিন্তু আমাকে যদি বলে আমি তো এমনি পাতলা ছাতলা, আমি কিন্তু দৌড়াই চলে যাব। তো এই ম্যাক্রো আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে যে সাইজে বড় ও হচ্ছে দৌড়াতে চায় না, ও ওখানেই থাকতে চায়, ঠিক আছে। তার মানে ও কিন্তু কি করবে, ও পরবর্তীতে আবার ঠিক সেই নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, ঠিক আছে। কিন্তু যদি মাইক্রোর কথা চিন্তা করি, ও তো ছোট, ও হচ্ছে ছোটাছুটি করতে চায়। ওই ছোটাছুটি করে কিন্তু ওরা কোথায় চলে যাবে বলতো? ওরা কিন্তু লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে চলে যাবে আরবিসিকে আক্রমণ করতে। বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? কারণ আমাদের হেপাটিক সাইজোগনির প্রি এবং এক্সো এরিথ্রোসাইটিক পার্টটা আমরা একবার ছবি দেখে বুঝেছি, আর সেকেন্ড টাইম আমরা বই থেকে পড়েও নিলাম। এখন আমরা এটা ক্লিয়ার থাকলে চলে যাব এর পরের পার্টে, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বুঝতে, ঠিক আছে। দেখি তোমরা এটা বুঝেছো কিনা। মরিয়মা নুসরাত লিখেছো আপু ক্লিয়ার। আমাদের সাথে কানিজ ফিরদৌসি মানে সুধা, তুমি লিখেছো জি আপু ক্লিয়ার। মিলি লিখেছো ক্লিয়ার। তারপরে মিরাজ হোসেন লিখেছো ক্লিয়ার, 100% ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এবার পরের পোর্শনে চলে যেতে চাই। তো এখানে ওই জিনিসটাই লেখা আছে যে যারা ছোট সেগুলো হচ্ছে মানুষের রক্তস্রোতে চলে যায়, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। এবং যারা বড় তারা হলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে। এবং এই পুরো ধাপটা সম্পন্ন হতে প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে, ঠিক আছে। আমরা এবার আমাদের পরের পোর্শনে যাব, যেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় অযৌন চক্র, ঠিক আছে। তো এখানে একটা কথা বলেছে যে মানুষের বডিতে ওরা যখন স্পোরোজয়েড জীবাণুটাকে দেয়, ওই স্পোরোজয়েড জীবাণু দেহে প্রবেশের পরে এই জিনিসটা রক্তে আত্মপ্রকাশ করতে প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত সময় লাগে। এই যে রক্তে মানে ধরো স্পোরোজয়েড জিনিসটা প্রবেশ করলো আমাদের বডিতে, স্পোরোজয়েড এটা তো আমাদের আক্রমণ করেছিল যকৃতে, তাই না? এই যকৃতে আক্রমণ শেষে ওরা এখন চলে যাবে আরবিসিতে। এই পুরো যে সময়টা 7 থেকে 8 দিন, এই সময়টাকে বলা হয় প্রি প্যাটেন্ট কাল, ঠিক আছে। চলে আসি আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় চক্রের ধাপগুলো পড়তে। আমরা আবার আগেরটার মতো ছবি দেখে বুঝে আসব, তারপর বই থেকে পড়ে নিব। তোমরা সবাই এবার এই দিকে মনোযোগ দাও। দেখো আমরা ওই ধাপে শেষ করেছিলাম ম্যাক্রো এবং মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এবং আমি বলেছি যে মাইক্রো যেটা ওটা কিন্তু দৌড় দিয়ে চলে আসবে আমাদের আরবিসির ওখানে, মানে লোহিত রক্তকণিকার ওখানে। তো এই যে মেরোজয়েডগুলো এসেছে এগুলা কিন্তু আমাদের সেই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে। মেরোজয়েডগুলো চলে এসেছে। আর এই বাইরের যে গোলটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাইরের গোলটা কি বলতো?
বাইরের যে গোলটা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। বাইরের গোলটা হচ্ছে লোহিত রক্তকণিকার ভেতরে দেখো কে ঢুকলো হচ্ছে আমাদের এই মেরোজয়েড গুলো এই লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে ফেলেছে। এখন দেখো আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা এবং এইটা হচ্ছে আমাদের মেরোজয়েড। ঠিক আছে, এই মেরোজয়েডে প্রবেশ করলো। এই প্রবেশ করার পরে ওর ভিতরে কি হয়, ও হচ্ছে এখানে যে লোহিত রক্তকণিকা আছে ওর ভিতরে প্রবেশ করলো মেরোজয়েড। তো মেরোজয়েডের ওই যে একটা নিজের কিন্তু একটা নিউক্লিয়াস ছিল, ঠিক আছে, সেই নিউক্লিয়াসটা আমি এঁকে দিলাম। আর আরবিসিতে কিন্তু আমরা কোনো নিউক্লিয়াস আঁকবো না। যকৃতের কোষ যখন এঁকেছি আমরা কিন্তু এরকম একটা নিউক্লিয়াস দিয়েছিলাম, কারণ যকৃতের কোষে নিউক্লিয়াস থাকে, কিন্তু লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তো এখানে আমরা নিউক্লিয়াস দিব না। তো এর ভিতরে আসলো আমার মেরোজয়েডের নিউক্লিয়াসটা দিলাম। প্রথম যে ধাপ সেখানে কি হয়, ছোট্ট করে একটা গহ্বর তৈরি হয়। তাহলে এইটার নাম হচ্ছে ট্রোফোজয়েড। ঠিক আছে, গেল। তাহলে এইটা হচ্ছে কি, এইটা কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি, যাতে কোনো নিউক্লিয়াস নাই। এটা সবাই একটু আঁকার সময় খেয়াল রাখবে। অনেকে এখানে একটা ফোঁটা দিয়ে দাও ভুল করে, এটা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া যাবে না। তাহলে আমরা আবার চলে আসি এখানে। তাহলে এখানে আমাদের বিষয়টা কি হচ্ছে দেখো, এই সেই আমাদের লোহিত রক্তকণিকা যার মধ্যে আমাদের মেরোজয়েডটা প্রবেশ করেছে, এবং প্রবেশ করার পরে যখনই এর মধ্যে একটা গহ্বর তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে আর মেরোজয়েড বলতে পারছি না, এটাকে আমার তখন বলতে হবে ট্রোফোজয়েড। এবং এই ট্রোফোজয়েডটা কি জানো, ট্রোফোজয়েডটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দশা, মানে খুবই ক্ষণস্থায়ী, দ্রুতই এটা পরের ধাপে চলে যায়। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা পরের ধাপে যখন যাচ্ছি তখন দেখো এই যে লোহিত রক্তকণিকা ওর মতো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। ঝামেলাটা কেমন? ঝামেলাটা হচ্ছে এমন, ও যে গহ্বরটা ছিল সেই গহ্বরটা অনেক বড় হয়ে গেছে। তাহলে ওর যে নিউক্লিয়াসটা ছিল ওইটাকে একদম চাপ দিয়ে পাশে সরাই দিছে। ধরো এইটা হচ্ছে এই ট্রোফোজয়েডের ভিতরের গহ্বরটা আমি আঁকলাম, তাহলে ওর যে নিউক্লিয়াসটা সেটা দেখো এই পাশে চলে গেছে না। এখন এই জিনিসটাকে যদি আমি বলি যে দেখো এটা আমি এই আঙ্গুল ঢুকাই দিলে আঙ্গুলে পড়তে পারবো, তাই না? তাহলে দেখতে একটা আংটির মতন দেখতে না, মনে হচ্ছে না একটা পাথর বসানো আংটির মতো দেখতে। তো আংটি মানে হচ্ছে রিং, ঠিক আছে। আর এই নিউক্লিয়াসটা যে একটা কোণায় সরে গেছে, এই জন্য এই বিশেষ ধরনের রিংকে আমরা আসলে বলি সিগনেট রিং। বিশেষ ধরনের রিংকে আমরা বলি হচ্ছে সিগনেট রিং, ঠিক আছে। তো এর পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী ধাপে কি হবে, এই সিগনেট রিং এর মধ্যে যে গহ্বর এটা তো ভ্যানিশ হয়ে যাবে, এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এবং ওর যে শেপ এটা কিন্তু আর গোল থাকবে না, এটা কেমন হবে, এবড়ো থেবড়ো একটা শেপ হয়ে যাবে। আমরা অ্যামিবার নাম শুনেছি না, অ্যামিবার কিন্তু নির্দিষ্ট কোনো শেপ থাকে না। তো এর পরের ধাপে ওরা কেমন হয়ে যাবে দেখো, পরের ধাপে ওরা একটা এবড়ো থেবড়ো শেপ ওয়ালা, এটা হচ্ছে আমার আরবিসি। পরের ধাপে ওরা হচ্ছে এমন এলোপাথারি ঘনপথ যুক্ত একটা অবস্থা তৈরি করবে, এবং ওর ভিতরে কোনো গহ্বর থাকবে না, থাকবে একটা নিউক্লিয়াস। এবং এই একই সময়ে এই আরবিসি এর যে সাইটোপ্লাজম, এখানে আমরা দেখব কি জানি একটা ছোট্ট অনেকগুলা ডট, কণা কণা, দানা দানা জিনিসপত্র আছে, ঠিক আছে। এই যে অ্যামিবার মতো দেখতে যে ধাপটা, এটাকে আমরা দেখা অ্যামিবার মতো দেখতে যে ধাপটা আছে এটার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। কেন অ্যামিবয়েড ট্রোফোজয়েড? কারণ এই অ্যামিবয়েডটা এসেছে কিন্তু এই ট্রোফোজয়েড থেকে, অ্যামিবয়েডটা এসেছে কিন্তু ট্রোফোজয়েড থেকে, ঠিক আছে। এখন এখানে যে দানাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই দানাগুলো কিন্তু নাম কি, নাম হচ্ছে সাফনার্স কণা। দানাগুলোর নাম হচ্ছে সাফনার্স কণা, ঠিক আছে। সাফনার্স কণাটা কেন ইম্পর্টেন্ট? তোমার ধরো ম্যালেরিয়া হয়েছে, অথবা না তোমার না, তোমাদের কারো ধরো ম্যালেরিয়া হলো, তখন ডক্টর কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারবে যে তোমার আসলে ম্যালেরিয়াই হয়েছে? তোমার যদি একটা লোহিত রক্তকণিকা উনি নেয়,
নিয়ে উনি হচ্ছে একটা মাইক্রোস্কোপের নিচে এরকম পরীক্ষা করে দেখতে চাচ্ছে। তখন মাইক্রোস্কোপের নিচে উনি যখন সাফনার্স কণা দেখবে, তখন এই সাফনার্স কণা দিয়ে উনি আসলে বুঝতে পারবে যে তোমার আসলেই ম্যালেরিয়া হয়েছে। তার মানে এটা ম্যালেরিয়াটাকে শনাক্ত করতে হেল্প করে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা বিভিন্ন জায়গার এমসিকিউতে এটা পেয়ে যাবে। তাহলে সাফনার্স দানা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করতে হেল্প করে, শনাক্ত করতে হেল্প করে। তো দেখো এর পরের যে ধাপ, ও কিন্তু একটা নিউক্লিয়াস বিশিষ্ট আছে। আমরা তোমাদেরকে বলেছি যে ওরা কিন্তু কখনোই একা একা থাকতে চায় না, ওরা চায় ওদের মতো আরো অনেকে থাকুক, তাই না? ও কি করে তাহলে, ও কিন্তু এর পরের ধাপে যে আবার সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে ফেলে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে ফেলে। এরকম অনেকগুলা নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে ফেললো। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে তোমরা সবাই বলে দাও আমরা কি বলবো? এটাকে কিন্তু আমরা আগের মতনই সেই সাইজন্ট বলবো। দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, এটাকে আমরা বলবো সাইজন্ট। সাইজন্টের এই ধাপে তোমরা বলবা যে আপু বাইরে এরকম নিউক্লিয়াস তো ভালো কথা, কিন্তু ভিতরে এই জিনিসটা আবার কি? এই জিনিসটার নাম হলো হিমোজয়েন, নাম হচ্ছে হিমোজয়েন। তোমাদের প্রশ্ন দেয় যে হিমোজয়েন এটা কোন ধাপে আসলে আমরা পাবো? কানিজ ফেরদৌসি লিখেছো সাইজন্ট, হ্যাঁ একদমই ঠিক লিখেছো। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা ম্যালেরিয়া পড়তে চেয়ে যেখানেই আমরা পাবো সেখানেই আমরা নাম বিনা চিন্তা করে বলে দিব সাইজন্ট। ঠিক আছে, হিমোজয়েন জিনিসটা নিয়ে আমার কিছু তোমাদেরকে বলার আছে। আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন যখন এর মধ্যে এই ম্যালেরিয়া পরজীবীটা প্রবেশ করে গেল, তখন ও তাই হিমোগ্লোবিনটাকে নষ্ট করে দেয়। হিমোগ্লোবিনটাকে যখন ও নষ্ট করে দেয়, তখন এই হিমোগ্লোবিন থেকে হিমটা বের হয়ে আসে, হিমটা বের হয়ে আসে। কিন্তু দেখা যায় এই হিমটা অনেক বিষাক্ত। কার জন্য বিষাক্ত? ওই ম্যালেরিয়া পরজীবীর জন্য বিষাক্ত। ও এই বিষাক্ততার হাত থেকে বাঁচার জন্য এই হিমকে আবার কনভার্ট করে ফেলে। কিসে কনভার্ট করে? ও হিমকে কনভার্ট করে ফেলে হিমোজয়েনে, হিমোজয়েনে। ঠিক আছে, তো এখানে এই জন্য সাইজন যে ধাপটা আছে, এখানের মাঝখানে যে জিনিসটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে হিমোজয়েন। ঠিক আছে, এখন দেখো ওরা সুন্দরভাবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে ফেলেছে। এখন ওরাও চায় যে আগের মতো ওর চারপাশে একটু সাইটোপ্লাজম আসবে, ওর চারপাশে একটা পর্দার মতো তৈরি হবে, ও যাতে আলাদা আলাদা ভাবে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, তো পরের যে ধাপটা, পরের ধাপে কি হবে দেখো, পরের ধাপে ওরা যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করলো, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা তৈরি করলো, এখানে অনেক সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এগুলো জমা হয়ে এরকম একটা গঠন তৈরি করবে। এই যে যেই গঠনটা, বাইরে কিন্তু সাফনার্স দানা আছে, হ্যাঁ, এই যে যেই গঠনটা দেখতে মনে হচ্ছে গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়ি। তো গোলাপ মানে কি? আমরা জানি গোলাপ মানে হচ্ছে রোজ, গোলাপ মানে হলো রোজ ইংলিশে, এই জন্য এই ধাপের নাম হচ্ছে রোজেট। এই দেখো সাইজন্টে পরের যে ধাপটা, এখানে ওরা কি তৈরি করেছে? ওরা কিন্তু যে গোলাপের পাপড়ির মতো একটা গঠন তৈরি করেছে। এই গোলাপের পাপড়ির মতো যে গঠন, এটার নাম হচ্ছে রোজেট। এটা অনেক এমসিকিউতে দেয় যে গোলাপের পাপড়ির মতো যে দশাটা তৈরি হয়েছে, এই দশাটার নামটা কি? তখন আমরা উত্তর দিব হচ্ছে এই দশার নাম হলো রোজেট। রোজেট থেকে পরবর্তী ধাপে এই পাপড়িগুলো মানে পাপড়ি বরাবর ওরা একদম আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, আলাদা আলাদা হয়ে যায়। যখন এরা এরকম আলাদা আলাদা হয়ে যায়, তখন আমি এদেরকে বলতে পারবো মেরোজয়েড। এখন দেখো ওই মেরোজয়েডগুলো আবার এই লোহিত রক্তকণিকার আবরণ ভেদ করে বের হয়ে আসলো। তখন আমি দেখলাম যে মেরোজয়েডগুলো আসলে কনভার্ট হয়েছে গ্যামিটোসাইটে।
গ্যামিটোসাইট কথা থেকে বুঝতে পারছো যে এর পরবর্তী যে ধাপটা তৈরি হবে সেটা আসলে গ্যামিট, তার মানে পুং গ্যামিট স্ত্রী গ্যামিট। যখনই পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট তৈরি হবে তখনই কিন্তু আমরা ওদের যৌন জনন চক্রে প্রবেশ করে যাব, যেটা আসলে হয় মশকির দেহে। তো আজকে আমাদের পরের টপিক হচ্ছে মানব দেহের কতটুকু ওরা জীবনচক্র সম্পন্ন করে। তো দেখো এখানে যখন গ্যামিটোসাইট তৈরি হবে ওখানেও আমরা দুই ধরনের গ্যামিটোসাইট পাবো। একটা গ্যামিটোসাইট আমি পাবো যেটা সাইজে একটু বড়, আরেকটা পাবো যেটা সাইজে একটু ছোট। তো দেখো ঘরে কিন্তু আম্মুর উপরে আব্বুরা ইউজুয়ালি কথা বলে না, তার মানে আম্মুর যে ওপিনিয়ন এটাই হচ্ছে বড় ওপিনিয়ন, তাই না? তো দেখো এই জন্য বড় যেই সাইজটা এটার নাম হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট। এখানে না একটু ভুল লেখা হয়েছে, এখানে হবে ম্যাক্রো, ঠিক আছে? তো বড়টা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট। তো ম্যাক্রো গ্যামিটোসাইট এটা হচ্ছে স্ত্রী এবং মাইক্রো গ্যামিটোসাইট এটা হচ্ছে পুং গ্যামিট, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করব যে স্ত্রীটার সাইজ বড় হলেও নিউক্লিয়াসটা কিন্তু ছোট, কিন্তু পুরুষটার সাইজ ছোট হলেও নিউক্লিয়াসটা কিন্তু বড়, ঠিক আছে? তাহলে আমি যদি একদম শুরু থেকে আরেকবার ইলেকট্রোসাইটিক সাইজোগনিটা তোমাদের বলি তাহলে দাঁড়ায় যে আমরা হেপাটিক সাইজোগনির পরে যে ধাপটা ছিল মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ওই জিনিসটা আমাদের আরবিসিতে প্রবেশ করেছে, লোহিত রক্তকণিকায় প্রবেশ করেছে, ঠিক আছে? লোহিত রক্তকণিকায় প্রবেশ করলো, তাহলে এটা আমার লোহিত রক্তকণিকা, ভিতরে হচ্ছে আমার ওই পরজীবী জীবাণুটা মানে প্লাজমোডিয়ামের জীবাণুটা। ওর ভিতরে দেখা যাচ্ছে একটা ক্ষুদ্র গহ্বর, একটা হচ্ছে ওর নিউক্লিয়াস আর একটা হচ্ছে ক্ষুদ্র গহ্বর তৈরি হয়েছে। এই যে গহ্বর তৈরি হবে তখন জিনিসটাকে আমরা বলবো ট্রোফোজয়েট, এবং ট্রোফোজয়েটটা কিন্তু একটা ক্ষণস্থায়ী দশা। ট্রোফোজয়েটটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দশা। ও যেহেতু ভিতরে একটা গহ্বর তৈরি করেছে ও একবার গহ্বরটাকে একটু বড় করে ফেলবে। বড় যখন করে ফেলবে তখন কি হবে, ওর নিউক্লিয়াসটা একপাশে চাপা পড়ে যাবে। ওর নিউক্লিয়াসটা যখন একপাশে চাপা পড়ে যাবে তখন জিনিসটাকে দেখতে এরকম একটা আংটির মতো মনে হবে। এই দেখো একটা মনে হচ্ছে একটা পাথর বসানো আংটি। এই পাথর বসানো আংটির মতো গঠন যখন তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে সিগনেট রিং, ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট করতে গেলে কেউ আর ওই ডায়মন্ড গোল্ড এসব রিং না কিনে, কারো যদি ম্যালেরিয়া হয় তার হচ্ছে রক্তের ভিতর থেকে নিয়ে আসবে সিগনেট রিং, তারপরে পরে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সিগনেট রিং। তাহলে এখানে হচ্ছে ওর নিউক্লিয়াস, এইটা হচ্ছে ওর গহ্বর, এটা হচ্ছে আমাদের আরবিসি। এর পরের ধাপে আমি বলেছি যে ওর এই গোল্লুমোল্ল শেপটা কিন্তু আর থাকে না। কি হয়, ওরা একদম এব্রোথেব্রো একটা শেপ তৈরি করে। এব্রোথেব্রো শেপ মানে ঘনপথযুক্ত একটা শেপ, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যামিবার মতো শেপ। এই এব্রোথেব্রো শেপটা হচ্ছে অ্যামিবার মতো শেপ, এই জন্য এটার নাম হলো অ্যামিবয়েড ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড কারণ এটা উৎপত্তি হয়েছে আসলে এই ট্রোফোজয়েড থেকে, এবং দেখতে এটা অ্যামিবার মতো, ঠিক আছে? অ্যামিবয়েড ট্রোফোজয়েড ধাপে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কিন্তু অনেকগুলো দানা দানা বা কণা কণা জিনিস আমরা দেখতে পাবো। এই কণার নাম হচ্ছে সাফনার্স কণা, ঠিক আছে? এই সাফনার্স কণাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই সাফনার্স কণাটার মাধ্যমেই আমরা কিন্তু ম্যালেরিয়া জীবাণুটা আমাদের বডিতে শনাক্ত করতে পারি, ঠিক আছে? তো তোমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটা দিয়ে ম্যালেরিয়া পরজীবীটা শনাক্ত করা হয়। গেল। তো এরপরে যে ধাপ অ্যামিবয়েড ট্রোফোজয়েটের পরে ও আবার আগের মতো চায় আমি এখানে এসেছি, আমি এখানে একা থাকবো না, বরং আমি অনেকগুলো আমার বংশধর তৈরি করতে চাই। আমি অনেকগুলো বংশধর যেভাবে তৈরি করব সেটাকে আমরা বলি বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা। তো এই পুরো ম্যালেরিয়া পড়তে চেয়ে যখন আমি বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা পেয়েছি তখনই কিন্তু আমরা ওর নাম বলেছি সাইজন্ট, ঠিক আছে? তো যখনই দেখো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি হয়ে গিয়েছে তখন এটার নাম হয়ে যাবে সাইজন্ট। এবং সাইজন্টে আমরা মাঝখানে কিছু বজ্র পদার্থ দেখতে পাবো। এই বজ্র পদার্থের নাম কি বলো? বজ্র পদার্থের নামটা হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েন সম্পর্কে আমি তোমাদের বলেছি হিমোগ্লোবিনটা যখন ভেঙে যায় তখন আমরা হিম পাই, এবং এই হিমটা আসলে বিষাক্ত।
বিষাক্ত কার জন্য? এই ম্যালেরিয়া পরজীবীর জন্য। যেহেতু হিমটা ম্যালেরিয়া পরজীবীর জন্য বিষাক্ত, তো ম্যালেরিয়া পরজীবী কি বিষাক্ততার মধ্যে নিজেকে রাখতে চাবে? কখনোই না। ও কি চাবে? ও চাবে যে এটাকে একটু কম বিষাক্ত কিছুতে পরিণত করি, এবং তখন ওরা এই হিমটাকে হিমোজয়েনে কনভার্ট করে ফেলে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদেরকে যদি প্রশ্ন করে হিমোজয়েন কোথায় তৈরি হয়, তোমরা বলবে সাইজন্টে হিমোজয়েন তৈরি হয়। তারপরের ধাপে কি হবে? এই বহুনিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা তৈরি হয়েছে, এই দশার চারপাশে ও একটু প্লাজমা মেমব্রেন তৈরি করবে, একটু সাইটোপ্লাজম জমা করবে, জমা করে একদম ফুলের পাপড়ির মতো, গোলাপ ফুলের পাপড়ির মতো একটা অবস্থা তৈরি করবে। তো গোলাপ ফুলের পাপড়ির মতো যে অবস্থা, গোলাপকে আমরা ইংলিশে বলি কি রোজ, তো এটার নাম হয়ে যাবে তখন রোজেট দশা। এটার নাম কি? রোজেট দশা। রোজেট দশায় প্রত্যেকটা পর্দা বরাবর একদম ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পরে আমরা পাবো আবার মেরোজয়েড। মেরোজয়েডগুলো যখন আরবিসিকে ভেদ করে বাইরে বের হবে, আমরা দেখতে পাবো যে এরা আসলে গ্যামিটোসাইটে কনভার্ট হয়ে গেছে। গ্যামিটোসাইটগুলোর মধ্যে কেউ থাকবে বড়, তাদেরকে আমরা বলবো ম্যাক্রো গ্যামিটোসাইট, আর কেউ থাকবে ছোট, তাদেরকে আমরা বলবো মাইক্রো গ্যামিটোসাইট। যারা সাইজে বড় তারা হচ্ছে স্ত্রী, যারা সাইজে ছোট তারা হলো পুরুষ। এবং বড়টার ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু সাইজে ছোট থাকবে, আর ছোটটার ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু সাইজে বড় থাকবে। তোমরা আমাকে একটু বলো এরিথ্রোসাইটিক সাইটোগনির এই পুরো পার্টটা তোমরা সবাই ক্লিয়ার কিনা, বা কোথাও বুঝতে তোমাদের সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। আমাদের সাথে অনেকেই আছো, আমাদের সাথে যুক্ত হয়েছো। শাহাদাত হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। কানিস ফেরদৌসি আছো আমাদের সাথে, রিফাত মাহমুদুল আছো, রেজাউল করিম আছো, মিরাজ হুসাইন আছো। তোমরা সবাই আমাকে একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের এরিথ্রোসাইটিক সাইটোগনি যে পোর্শনটা আপু বোঝালাম এতক্ষণ ধরে, এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো জায়গায় তোমরা কোনো সমস্যা ফেস করছো কিনা, এই জিনিসটা একটু আপুকে জানিয়ে দাও। আর যদি তোমরা বুঝেও থাকো সেটাও আপুকে একটু জানাবে যে তোমরা আসলে 10 on 10 ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা চলে যাই একটুখানি বইয়ের ভাষাটা পড়ে আসতে, যে আসলে বইয়ের ভাষায় আমাদের কি লেখা আছে। ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে আশা করি এই বইয়ের ভাষা পড়লে আরো কোনো সমস্যা থাকবে না। চলো দেখে নেওয়া যাক কি আছে। এরিথ্রোসাইটিক সাইটোগনি এটা হয় হচ্ছে লোহিত রক্তকণিকায়। ঠিক আছে? তো কোনো কোনো ক্ষেত্রে ম্যালেরিয়া পরজীবীটা যকৃতে এসে সুপ্ত অবস্থায় বিরাজ করে, মানে লুকায়িত অবস্থায় থাকে, এটাকে আসলে আমরা বলি হিপনোজয়েড। তো দেখা যায় এর পরের ধাপ থেকে আমাদের আসলে এরিথ্রোসাইটিক সাইটোগনিটা শুরু। হেপাটিক সাইটোগনি থেকে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা ছিল মাইক্রো আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আমি বলেছিলাম যারা বড় তাদের একটু দৌড়াতে কষ্ট হয়ে যায়, তো যারা ছোট মানে মাইক্রো তারা দৌড় দিয়ে কোথায় চলে যাবে? তারা কিন্তু লোহিত রক্তকণিকায় চলে যাবে। তাহলে দেখো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকার অভ্যন্তরে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনগুলোকে খেয়ে আকারে বড় হয়, গোলাকার হয়, আকারে বড় এবং গোলাকার হয়। এবং এই যে দশাটা এটাকে আমরা বলি ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড দশায় কিন্তু আমরা নিউক্লিয়াসের বাইরেও একটা ক্ষুদ্র কোষ গহ্বর দেখতে পাই, এবং এটা অত্যন্ত ক্ষণস্থায়ী দশা। প্রত্যেকটা কথাই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে? তো বিষয়টা কেমন ছিল আরেকবার একটু দেখাই। সেটা ছিল এই যে আমার যদি পরজীবী হয়, এটা আমার আরবিসি, এর ভিতরে আমার পরজীবীটা আছে, এই ওরা হচ্ছে হিমোগ্লোবিনটাকে ভক্ষণ করে 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 বড় হয়েছে। এর মধ্যে একটা নিউক্লিয়াসও আছে প্লাস একটা গহ্বরও আছে, এবং এটা একটা ক্ষণস্থায়ী দশা। এটার নামই ছিল কিন্তু ট্রোফোজয়েড। তোমরা কিন্তু বাংলা টার্ম ইংলিশ টার্ম দুইটাই একটু শেখার চেষ্টা করবে। ঠিক আছে? আমরা পরের ধাপে যাচ্ছি। পরের ধাপে কি হয়? লোহিত রক্তকণিকার অভ্যন্তরে যে খাবার দাবার আছে, সেই খাবার দাবার একদম ভক্ষণ করে ও এত মোটা হয়
প্লাস হচ্ছে ওদের যে ইয়াটা আছে মানে গহ্বরটা আছে এটাকে এত বড় করে ফেলে যে নিউক্লিয়াস এটাকে চাপ দিয়ে একদম কর্নারে সরায় দেয়। তো কর্নারে কিভাবে সরায়, এরকম একটা অবস্থা তখন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। এই হলো ওর গহ্বর, এই হলো ওর নিউক্লিয়াস। তো এটাকে দেখতে আমি বলেছিলাম যে একটা পাথর বসানো আংটির মতো মনে হয়, এই জন্য এটাকে আমরা বলছি সিগনেট রিং। এটাকে আমরা বলি সিগনেট রিং দশা। ঠিক আছে, তো এটাকে দেখতে একদম পাথর বসানো আংটির মতো মনে হয়। এটা কিন্তু তোমাদের প্রশ্ন দেয় যে কখন আমরা পাথর বসানো আংটির মতো এটাকে বলতে পারি। ঠিক আছে, এটা এনগেজমেন্ট রিং, এই জন্য লাভ দিয়ে দিলাম। ঠিক আছে, গেল। তারপরের দশায় আমরা আসব যে এরপরে অ্যামিবাটা মানে আমাদের যেই পরজীবীটা আছে এটার গোলাকার থাকে না, ওরা একদম মানে ঘনপথ তৈরি করে অ্যামিবার মতো একটা আকার ধারণ করে। যেহেতু এটা ট্রোফোজয়েড থেকে আসছে এবং দেখতে অ্যামিবার মতো আকার ধারণ করে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই সময় যে গহ্বরটা তৈরি হয়েছিল ওইটা কিন্তু একদম অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, তো দেখতে কিসের মতো লাগে, দেখতে হচ্ছে অ্যামিবার মতো আকৃতি ধারণ করে। ঠিক আছে, তার মানে জিনিসটা এমন হয়ে যায়। এইটা যদি আমার আরবিসি হয় দেখতেও একদম অ্যামিবার মতো ঘনপথ বিশিষ্ট আকার ধারণ করে, মাঝখানে ওর নিউক্লিয়াস আর বাইরে কিছু দানা দেখি, এগুলাকে বলা হয় সাফনার্স কণা। সাফনার্স কণা। ঠিক আছে, এই সাফনার্স কণা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে কারো ম্যালেরিয়া হয়েছে নাকি হয়নি। দেখো তাহলে এই যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা, এই ধাপটাতে আমরা যে কণাগুলা পাই ক্ষুদ্র ক্ষুদ্র দানা, এটাকে বলা হয় সাফনার্স দানা। এটা দেখেই কিন্তু আমরা ম্যালেরিয়া রোগ শনাক্ত করতে পারি। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, বুঝতে পেরেছো? তারপরে বলেছে যে এই পরের যে ধাপটা যে সাইজন্ট, তার মানে ওই যে অ্যামিবাটা ছিল ওখানে একটা নিউক্লিয়াস আসলে ভাগ হয়ে বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা আমাদের তৈরি করে দিবে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশাটা আমরা পাবো সেই দশাটার নাম হচ্ছে সাইজন্ট। তাহলে দেখো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আবার দশা কিন্তু তৈরি হয়ে গেল, এটাকে আমরা বলবো সাইজন্ট। তাহলে কি দেখো ঘনপথটা ক্রমে বিলীন হয়ে যায়, পরজীবীটা গোলাকার আকার ধারণ করে, অতঃপরে নিউক্লিয়াসটা অযৌন পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলো মানে প্রায় 12 থেকে 24টা অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি সাইজন্ট। বুঝতে পেরেছো? কানিজ ফেরদৌসি লিখেছে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। অনেক ভালো লাগলো তোমরা সবকিছু বুঝতে পেরেছো এটা শুনে। আমি এখনো বোঝাচ্ছি, কোনো সমস্যা যদি এর মধ্যেও ফেস করো যে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমরা যে ঘনপথটা তৈরি করেছি, ঘনপথটা সরাই দিয়ে যে বহু নিউক্লিয়াস তৈরি করেছি, এরপরে কিন্তু এখানে নিউক্লিয়াসগুলোর চারপাশে এরকম সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন জমা হবে। যখন এই জিনিসটা জমা হবে এটার নাম তখন হয়ে যাবে রোজেট, কারণ আমরা জানি এটা দেখতে গোলাপের পাপড়ির মতো। এই রোজেটগুলো যখন পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন আমরা পাবো এরকম গোল গোল কিছু জিনিস, এই জিনিসগুলোকে আমরা তখন বলবো রোজেটের পরে পাবো মেরোজয়েট। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা ছবিতে খুব সুন্দর করে অলরেডি বুঝে ফেলেছি। তো দেখো আমাদের সাইজন্ট দশার প্রত্যেকটা নিউক্লিয়াস প্রায় 45 ঘন্টা পরে প্লাজমা মেমব্রেন সহ ভাগ হয়ে প্রায় 12 থেকে 18টা গোলাকার কোষে পরিণত হয়। কয়টা কোষে? 12 থেকে 18টা গোলাকার কোষে পরিণত হয়। এই প্রত্যেকটা যে কোষ গোলাকার কোষ, এটাকে কিন্তু বলা হয় মেরোজয়েট। আর মেরোজয়েটগুলো যখন আমাদের গোলাপের পাপড়ির মতো অবস্থান করছিল তখন আমরা জিনিসটাকে বলছিলাম রোজেট দশা। ঠিক আছে, এই মেরোজয়েট যখন হয়ে যায় তখন কিন্তু ওরা লোহিত রক্তকণিকার যে আবরণ এটা ভেদ করে
বাইরে চলে আসে, ঠিক আছে। এবং ওরা কি করে, একই সাথে নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং চক্রের পুনরাবৃত্তি ঘটায়। তাহলে এর সাথে কিন্তু আমাদের হেপাটিক সাইজোগনি অর্থাৎ প্রি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং লোহিত রক্তকণিকায় যে চক্রটা সম্পন্ন হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুইটা ধাপই আমি তোমাদেরকে বর্ণনা করে ফেলেছি। এখন আমরা বললাম যে যখনই ওরা লোহিত, তোমাদের কথা হচ্ছে যে আপু সব তো হয়ে গেল, তাহলে জ্বরটা কোথায় গেল, যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে প্রধান লক্ষণ। যখন ওরা লোহিত রক্তকণিকাটা ভেদ করে বাইরে চলে আসে তখন দেখা যায় মানুষের কাঁপুনি সহ জ্বর হয়, ঠিক আছে। তো মানুষের বডিতে স্পোরোজয়েড প্রবেশ করার পর থেকে এই জ্বরের লক্ষণ প্রকাশ পাওয়া আগ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় সুপ্তাবস্থা অথবা ইনকিউবেশন পিরিয়ড। এবং এই সুপ্তাবস্থাটা ইউজুয়ালি বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন হয়। এই জন্য কারো কারো ক্ষেত্রে এই জ্বরটা আসে 48 ঘন্টা পরে, কারো কারো ক্ষেত্রে আসে 72 ঘন্টা পরে, কারো ক্ষেত্রে আসে 36 ঘন্টা পরে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমি কি বললাম, যে লোহিত রক্তকণিকা মানে স্পোরোজয়েড প্রবেশ, দেখো আমি একটু লিখে দেই, স্পোরোজয়েড প্রবেশ করলো, প্রবেশ করার পরে তোমার জ্বর হতে যত সময় লাগবে, তোমার তাহলে রোগের লক্ষণ কি, জ্বর হতে যত দিন লাগে এটাকে আমরা বলি হচ্ছে সুপ্তাবস্থা। যে কোনো রোগের ক্ষেত্রে পরজীবীটা আক্রমণ করার পরে তোমার বডিতে ওইটার লক্ষণ প্রকাশ পেতে যতটুকু সময় পার হয়ে যায় সেই ততটুকু সময়কে আমরা কিন্তু সুপ্তাবস্থা বলি বা সুপ্তিকাল বলি অথবা ইনকিউবেশন পিরিয়ডটা বলে থাকি। তাহলে আমি আশা করছি যে তোমরা সবাই এই জিনিসগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করাই দিব যাতে তোমরাও নিজেরা জাজ করতে পারো যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে, ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটি? কি কি অপশন আছে? তোমরা সবাই কোনো সমস্যা থাকলে জানাতে পারো, কিন্তু এখন সবাই পার্টিসিপেট করবে এমসিকিউ গুলাতে, তাহলে তোমরা নিজেরাও বুঝবে এখান থেকে আসলে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা না হতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে। আর আমিও বুঝতে পারবো এতক্ষণ ধরে যে আমি তোমাদের পড়ালাম তোমরা আসলে কতটুকু জিনিস আসলেই বুঝতে পেরেছো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি তোমরা আমাকে একটু জানিয়ে দাও। ম্যালেরিয়া রোগের জীবাণুটার নাম কি? এটার নাম কি ক্লস্ট্রিডিয়াম, এটার নাম কি প্লাজমোডিয়াম, এটার নাম কি এন্টামোইবা, নাকি এটার নাম প্লাজমোডিয়াম? দেখো প্লাজমোডিয়াম দুইটা অপশনে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু উত্তর আসলে প্লাজমোডিয়াম, এই অপশনটা আসলে প্লাজমোডিয়াম হবে না, ঠিক আছে। গেল। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, তোমরা কিন্তু অ্যান্সার করবে সবগুলো। পরের প্রশ্নে আমরা দেখব যে প্লাজমোডিয়াম গণের অধীনে আসলে কতগুলো প্রজাতি আছে। প্লাজমোডিয়াম গণের অধীনে প্রজাতি কি 60টা আছে, নাকি 40টা, নাকি 30টা, নাকি 20টা? তোমরা কি কেউ বলতে পারো প্লাজমোডিয়াম গণের অধীনে আমরা কয়টা প্রজাতি পড়েছি? প্লাজমোডিয়াম গণের অধীনে আমরা প্রজাতি কিন্তু পড়েছিলাম 60, ঠিক আছে। প্লাজমোডিয়াম গণের অধীনে আসলে 60টা করে প্রজাতি আছে। কানিজ ফেরদৌসি অ্যান্সার করেছো বি হচ্ছে, তুমি প্রথমটা অ্যান্সার করেছো যে ম্যালেরিয়া রোগের জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম। ভেরি গুড, তুমি একদম কারেক্ট অ্যান্সার করেছো। তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন ছিল প্লাজমোডিয়াম গণের অধীনে কতগুলো প্রজাতি আছে? প্রজাতি আছে 60টা প্রজাতি আমাদের আছে, ঠিক আছে। কানিজ ফেরদৌসি আবারও কিন্তু আমাদের সঠিক উত্তর দিয়েছে। ও যে পুরো ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেছে, ওর এই রেসপন্স দিয়ে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তোমাদের সবাই আমি আশা করব এই জিনিসগুলা সুন্দর করে পড়বে, নিজেরাও হচ্ছে প্র্যাকটিস করবে বাসায় ছবিগুলো আঁকা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ম্যালেরিয়া জীবাণু কোন ধরনের অণুজীব? তোমরা আমাকে বলো তো, ম্যালেরিয়া কি পরিফেরা, ম্যালেরিয়া কি ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া কি প্রোটোজোয়া, নাকি ম্যালেরিয়া ভাইরাস? এটা কিন্তু আমি একদম শুরুতে, একদম শুরুর যে পেজটা ছিল
ওখানে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। দেখো পরিফেরা তো না, পরিফেরা তো আমরা এখানে পড়ছি না। ব্যাকটেরিয়া তো না, কারণ এই চ্যাপ্টারে তো অন্য জায়গায় ব্যাকটেরিয়া একটা আলাদা পোর্শনই আছে। ভাইরাস তো না, কারণ ওটাও আলাদা পোর্শন আছে। দেখো ভাইরাস কিন্তু অকোষীয়, অতি আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া কিন্তু আণুবীক্ষণিক, ভাইরাসের থেকে একটু বড়। কিন্তু আমাদের এই যে পরজীবীটা আছে এটা কিন্তু আরো বড়, এটা কিন্তু আসলে প্রোটোজোয়ার অন্তর্গত। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ম্যালেরিয়া জীবাণু আসলে প্রোটোজোয়া একটা। ঠিক আছে? হ্যাঁ, সুধা, কানিস ফেরদৌসি না, ওর নাম কিন্তু সুধা, এবং ও কিন্তু পরপর সবগুলো অ্যান্সার একদম সঠিকভাবে দিয়ে যাচ্ছে। কানিস ফেরদৌসির একটা চকলেট পাওনা থাকলো আমার কাছে। কখনো যদি তোমার সাথে আমার দেখা হয়, তুমি আমাকে বলবে যে আপু আপনার কাছে একটা চকলেট পাওনা আছে, কারণ আমি সবগুলো অ্যান্সার ঠিকঠাক দিয়েছি। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নিম্নের কোন অবস্থানে প্লাজমোডিয়ামের সাইজনটা পাওয়া যায়? সাইজনটা কোন অবস্থানে পাওয়া যায়? অ্যানোফিলিস মশার পাকস্থলীতে পাওয়া যায়, মানুষের শ্বেত রক্তকণিকায় পাওয়া যায়, নাকি মানুষের লোহিত রক্তকণিকায় পাওয়া যায়? আর ডি অপশনে বলা হয়েছে অ্যানোফিলিস মশাকে লালা গ্রন্থিতে পাওয়া যায় কিনা। আমরা কিন্তু আজকে পড়েছি মানুষের দেহে জীবনচক্র, যেটাকে আমরা বলছিলাম সাইজন্ট। ঠিক আছে? মানুষের দেহে জীবনচক্রকে আমরা সাইজন্ট কেন বলছিলাম? কারণ ওরা এই জীবনচক্র সম্পন্ন করতে যেয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করছিল বারবার। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলছিলাম সাইজন্ট। ঠিক আছে? তো আমরা মানুষের দেহে দেখেছি ওরা দুই জায়গায় আসলে কাজ করে, একটা হলো যকৃৎ আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে কোন অবস্থানে প্লাজমোডিয়ামের সাইজনটা পাওয়া যায়? এটার অ্যান্সার কিন্তু হবে লোহিত রক্তকণিকা। ঠিক আছে? লোহিত রক্তকণিকা। সুধা, তোমাকে চিনবো কিভাবে যে তুমি সেই চকলেট পাওনা স্টুডেন্ট যে আমার কাছ থেকে চকলেট পাবে? তোমার কিন্তু আমাকে চিনতে হবে আর চকলেট নিয়ে যেতে হবে। ঠিক আছে? পরের প্রশ্নে আমরা চলে যাই। প্লাজমোডিয়ামের হেপাটিক সাইজোগনি এটা কতটি পর্যায়ে বিভক্ত? দেখো হেপাটিক সাইজোগনি, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা দুইটা ব্রড হেডলাইনে পড়িয়েছি। ঠিক আছে? একটা ব্রড হেডলাইন ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং লাস্টটা ছিল হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে আমাদের এই প্লাজমোডিয়ামের হেপাটিক সাইজোগনিটা কয়টা পর্যায়ে বিভক্ত? আমাদের এই হেপাটিক সাইজোগনিটা কিন্তু দুইটা পর্যায়ে বিভক্ত। তোমরা অ্যান্সার করছো যে আরবিসিতে হয়, একদম সঠিক অ্যান্সার। যে সাইজন দশাটা আমরা ওই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র আরবিসিতেই পেয়ে থাকি। ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে, সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কি? তো দেখো যৌন চক্র কিন্তু আমরা আজকে পড়িনি, আমরা আজকে অযৌন চক্র পর্যন্তই আসলে পড়েছি। তাহলে এর পরের প্রশ্নগুলো আমাদের আর ওভাবে দরকার নেই। কিন্তু একটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাতে চাই, সেটা হচ্ছে স্পোরোজয়েডটা দেখতে আসলে কেমন হয়? স্পোরোজয়েড কি তোমাদের মনে আছে? স্পোরোজয়েড ছিল কিন্তু এই যে একটা যকৃৎ কোষ, চারকোনা একটা যকৃৎ কোষ, এটা যকৃৎ কোষের নিউক্লিয়াস। ম্যালেরিয়া পরজীবীর একদম শুরুতে যে ধাপটা যকৃৎকে আক্রমণ করে সেটার নাম ছিল স্পোরোজয়েড জীবাণু। ওটা দেখতে ছিল এমন। এই শেপটাকে আমরা কি বলি? শেপটাকে আমরা বলি হচ্ছে মাকু আকৃতি। এটার কারণে ও হচ্ছে চলাচলে সক্ষম হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাকু আকৃতি। ঠিক আছে? আমাদের এটা হচ্ছে তাহলে মাকু আকৃতি হয়ে গেল। আমরা কিন্তু একদম ম্যালেরিয়া পরজীবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি টপিক পড়েছি সেটা একটা রিভিউ করে দেই তোমাদেরকে। একদম শুরুতে আমরা পড়েছিলাম ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা আসলে কেমন। তো ওখান থেকে আমি বলেছিলাম তোমাদের এমসিকিউ আসতে পারে। তারপর আমরা চলে গিয়েছি যে ম্যালেরিয়া পরজীবী আসলে আমাদের ক্ষেত্রে যত রোগ তৈরি করে, এই রোগের প্রধান লক্ষণ কি? আমরা পড়েছিলাম যে এটা কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে।
তো ওখানে আমরা দেখেছিলাম ম্যালেরিয়া পরজীবীর 4টা আসলে স্পেসিস বা প্রজাতি আছে এবং কোনটা কত সময় পর পর জ্বর করে, কোনটার জ্বরের নামটা কেমন এবং সেই নামকরণের কারণ কি, এটা সহ কিন্তু আমরা পড়েছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম যে আমাদের ম্যালেরিয়া পরজীবী মানুষের দেহে ওর অযৌন চক্রটা কিভাবে, অযৌন প্রজননটা কিভাবে সম্পন্ন করে। তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ওরা মূলত আমাদের যকৃতে এবং লোহিত রক্তকণিকায় এই ওদের জনন কার্যটা সম্পন্ন করে। আমাদের যকৃতে এই ম্যালেরিয়া পরজীবী যেই জনন চক্রটা সম্পন্ন করে সেটাকে আমরা বলেছিলাম হেপাটিক সাইজোগনি এবং লোহিত রক্তকণিকা আমরা দেখেছিলাম এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনির ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা ধাপ ছিল, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এই প্রত্যেকটা ধাপের বিভিন্ন ক্ষেত্রে সাইজন দশাটা আমরা পাচ্ছিলাম, যার কারণে আমরা এটার নাম দিয়েছি সাইজোগনি। তাহলে যদি বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা কোনটা, তোমরা কিন্তু চোখ বন্ধ করে উত্তর দিবে সাইজোগনি। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে, সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমরা কোন দানা বা কণা দেখে ম্যালেরিয়া পরজীবীর উপস্থিতিটা শনাক্ত করতে পারি, সেটা ছিল শাফনার্স দানা। প্রত্যেকটা চক্র আমরা 2-3 বার করে এখানে বুঝিয়েছি, ছবি সহ বুঝিয়েছি, একে বুঝিয়েছি, পড়া দেখে বুঝিয়েছি। আশা করি তোমরা সবাই কেউ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো। তার এই ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবনচক্র অর্থাৎ হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করতে তেমন কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে? তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে এবং রিভিউ করবে, নিজেরা সবাই বাসায় কিন্তু চিত্রটা আঁকবে। আমাদের ক্লাসটা কিন্তু আজকে তাহলে এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে? তোমরা সবাই আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং আমাকে HW তে সাবমিট করবে 2টা ছবি কিভাবে আঁকতে হয় সেটা। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে বায়োলজিটা পড়ো, যে কোনো সমস্যা থাকলে আপুকে জানাবে এবং ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করে যাও। এই ছবিগুলো যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনোভাবেই আপু যত বুঝাক যত পড়াক তোমাদের আউটপুটটা ভালো হবে না। সবাই আমাকে ছবি এঁকে দেখাবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আবার নতুন ক্লাসে দেখা যতদিন না হয়, তাহলে আল্লাহ হাফেজ।